Did you ever lose hope? না, তো আমার মাথার মধ্যে একটা ছিল যা করব এখানেই করব, এইটাই করব। হোপ লুজ করার মতো আমার কাছে অপশন ছিল না, কারণ অডিয়েন্স আমাদের সাথে কাঁদে, আমাদের সাথে হাসে, জেনেও যে এটা নাটক হচ্ছে, কোনোটা রিয়েল নয়। তো এইটা তো অভিনয় থ্রু দিয়েই সম্ভব। আনুষঙ্গিক জিনিস দিয়ে, তোমার চেহারা হতে পারে, তোমার নাচ হতে পারে, তোমার ডান্স হতে পারে, বডি হতে পারে, তুমি খুব বেশি দিন দর্শককে কিন্তু মজিয়ে রাখতে পারবে না, তুমি টিকিয়ে রাখতে পারবে। সামওয়্যার যখন ইডি থেকে ডাক আসে, did that jar you because it was just before the film release? No, আমি ওইসব কিছু ভাবি। I know myself, so ওইটাতে আমার কোনো নার্ভাসনেস বা ওরকম কিছুই হয়নি। এই সাকসেস পার্টিটা কেন হচ্ছে একটু বোঝাও তো? Success party is a part of the package. Success party is a part of marketing package. And Mondir visit? Hello and welcome to the latest episode of my weekly podcast, Straight Up with Shree. আজকে যিনি আমার হট সিটে আছেন, আমি যখন কয়েকজন খুব কাছের মানুষ এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার টিম মেম্বার্সদের বললাম যে আওয়ার নেক্সট গেস্ট ইজ, তারা বলল কি বলছো দিদি, অঙ্কুশদা তোমাকে সময় দিয়েছে? মানে হি ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট অ্যাক্টার্স রাইট নাও ইন টলিউড। অঙ্কুশ হাজরা আমাদের নেক্সট গেস্ট। একেবারে মানে রক্তবীজ 2 এর সাকসেসে ফ্লাশড উইথ দ্য সাকসেস অফ দ্যাট। আমি রক্তবীজ 2 দেখতে গেছিলাম এবং আমি অঙ্কুশকে কী করে যোগাযোগ করলাম সেই গল্পটা একটু বলছি। আই এম আ ভেরি ব্যাড ইন্টারভিউয়ার টু অঙ্কুশ আজকে, বিকজ আমি অঙ্কুশের পুরো যদি ওনার ফিল্মোগ্রাফিটা দেখি, ইফ ইউ জাস্ট ক্লিক অন হিজ উইকি, হি ইজ গট অ্যান এক্সটেন্সিভ বডি অফ ওয়ার্ক, মানে নট জাস্ট ইন ফিল্মস বাট অ্যাজ আ প্রেজেন্টার, হি ইজ ডান স্পেশাল অ্যাপিয়ারেন্সেস, হি ইজ ডান স্মল রোলস, ফর ইনস্টেন্স জুলফিকারে 50 মিনিট, বাট ইট হ্যাজ মেড দ্য রাইট নয়েজ। তো আমি রক্তবীজ 2, আমার বোন, আমরা আবিরকে আমার শোতে আপনারা পেয়েছিলেন, ভীষণ ফ্যান, আমাকে টানতে টানতে নিয়ে গেল। পুজোতে এবার তো একটা ভীষণ ভিড়। তো ফাইনালি রক্তবীজ 2 দেখে তো আমি বেরোলাম ভীষণ ইরিটেটেড, আমার সিনেমাটা ভালো লাগেনি। কিন্তু আফটার আ ভেরি লং টাইম, মানে এটা কত বছর পরে যে হচ্ছে হয়তো আমি নিজেই জানি না, I saw a hero who was an anti-hero in the film, যাকে দেখে আমি ভাবলাম what a performance. Ankush, thank you so much and welcome to Straight Up with Shree. Thank you so much, thank you. তো তারপরেই আমি আমার জার্নালিস্টিক দুটো মানে এরকম কান উঠিয়ে আমি বললাম যে I need অঙ্কুশ on my show. অঙ্কুশ হাজরা টাইপ করে উইকিপিডিয়া থেকে I got many of his films. In the last couple of days I've tried to watch a few. It's my due diligence before I invite him. Kintu he is definitely an actor to watch out for, and also a very, very promising producer in an industry যেখানে বলা হচ্ছে there is no money. আমরা এগুলো নিয়ে গল্প করব, but first তোমার এই বড় পুজো রিলিজটা কেম উইথ আদার্স, রঘু ডাকাত, দেবী চৌধুরানী, অনিক দাস ফিল্ম, উইচ অবভিয়াসলি একটা সেরিব্রাল অডিয়েন্সকে মানে ভীষণভাবে ইন্সপায়ার করে যে চলো হলে গিয়ে সিনেমা দেখি। তোমার চরিত্রটা ওয়াজন্ট দ্যাট অফ আ হিরো, রাইট? কিন্তু একটা পয়েন্টে বলা হতো, ইফ উই লুক অ্যাট অল দ্য রিসেন্ট সুপারস্টার্স, মেগা স্টার্স, বিগ বয়েজ অফ টলিউড, ইয়োর নেম কেম ইন দ্যাট। সেখান থেকে এই ডিসিশন টু ডু এডুকেটেড টেররিস্ট, রাইট, যার personal tragedy becomes a fertile ground, right, for him to get converted into a jihadi. এটা চুজ করার পেছনে কি এটা ছিল অঙ্কুশ, আর এটা কম? এটা অ্যাজ অ্যান অ্যাক্টর যদি তুমি বলো তাহলে আমি বলবো এখান থেকে ডিসিশন ছিল, রাইট, বাট অ্যাট আ সার্টেন ফেজ অফ মাই ক্যারিয়ার যদি তুমি বলো তাহলে এখান থেকে ডিসিশন ছিল। মাই ফিল্মস ওয়ার নট ডুইং দ্যাট ওয়েল পাস্ট ফিউ ইয়ার্স ধরে, এবং আই থট সেই সময় যখন আই হার্ড দ্য স্ক্রিপ্ট, when I saw the team who are making it, কাদের সাথে যুক্ত হচ্ছি, তো সেই ডিসিশনটা অবশ্যই এখান থেকে, I should do this, I should get associated I should get associated with this team first and foremost. আমার গল্প দুর্ধর্ষ লাগুক না লাগুক, but still I should do it, because আমি শিবুদা নন্দিতাদির সাথে আগে কোনোদিন কাজ সেভাবে হয়ে ওঠেনি। they are a fantastic maker and I think I should do it. এটার মধ্যে আমার অত
ঢোকার না ঢুকে আমার এটা করা উচিত ফার্স্ট অফ অল। সো এখানে কোথাও না কোথাও এখানকার ডিসিশন মানে হার্ড দ্য স্ক্রিপ্ট এন্ড আই হার্ড মাই ক্যারেক্টার না, তখন এইখান থেকে ডিসিশনটা এলো অ্যাজ অ্যান অ্যাক্টর। আর আমি না চিরকাল শ্রী, আমি তোমায় আগেও অনেস্টলি বলছি, মানে আমি আগেও বলেছি যে আমি না যদি অত ভেবে আমার রোলের ডিউরেশন, যদিও মনির আলমের ডিউরেশন প্রচুর, মানে পাইভোটাল ক্যারেক্টার বলা যেতে পারে সেই অর্থে, কিন্তু এর আগে আমি তাহলে জুলফিকার করতাম না। আমি যদি অত ভাবতাম না, আমি জুলফিকার করতাম না। আমি দেখতাম অন্যরা ক্রিম খেয়ে বেরিয়ে চলে যাবে, এই করবে। আমার লাস্টের ফার্স্ট হাফে আমি 5 মিনিট আছি, তারপরেও ইন্টারভেলের পরেও কিছুক্ষণ পর তারপর ঠিক আছে ওর জার্নিটা আছে, তো অত ওই ক্যালকুলেশন করলে আমি হয়তো জুলফিকার করতাম না। আমি হয়তো কেলোর কীর্তির মতো একটা সিনেমা যেটা করতাম না, যেখানে আমি আছি, আরো অনেক অ্যাক্টার্সরা আছে, তো ওরা লাইমলাইট কেড়ে নেবে বা এরকম। আর খুব অথর ড্রিভেন ক্যারেক্টারও ছিল না কেলোর কীর্তিতে আমার, ঠিক আছে। সো সামহাউ আমার সেটাও আমার ফিল হয়নি। তো আমি না শুধু একটাই রিজনে আমি সিনেমা প্রত্যেকবার চুজ করতাম যে হ্যাঁ, এই সিনেমাটা থেকে মানুষ আমায় নিয়ে বেরোচ্ছে কিনা, আমার ভাইবটা নিয়ে বেরোচ্ছে কিনা, এবং সেটার উপর অ্যান্টাগনিস্টেরও ছাপ লাগতে পারে, প্রোটাগনিস্টেরও ছাপ লাগতে পারে, প্যারালেল হিরোরও ছাপ লাগতে পারে, যা খুশি। কিন্তু যখন সিনেমাটা নিয়ে আলোচনা হচ্ছে তখন আই এম দেয়ার অর নট, সেই আলোচনার বিষয় আমি আছি কিনা। এবং রক্তবীজ 2 তে আমার মনে হয়েছিল ইয়েস, আমি আলোচনার বিষয় হব এই ছবিটা থেকে। বাট আমার যে জন্য রক্তবীজ 2 এত ইন্টারেস্টিং লাগলো অঙ্কুশ, সে তোমার চরিত্রটা, দ্য ব্যাক স্টোরি অফ দ্যাট ম্যান, হিজ রোম্যান্স, his failed love affair, his ideological differences with his partner, right? মানে যে জন্য ওদের এত সুন্দর সম্পর্কটা একটা চির ধরে গেল, রাইট? এবং আমি তোমাকে বলছি অ্যাজ আ দর্শক, তুমি যতবার স্ক্রিনে এসছো, ইনফ্যাক্ট দ্য ক্লাইম্যাক্স সিন যেখানে আবির অ্যাজ আ অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের হেড ভার্সেস তুমি, দ্য ইভিল, দ্য জিহাদি ফাইট করছে, people are actually clapping when you are punching Abir. So, I mean, for me, this was the first time আমি একটা কলকাতার বুকে বসে সাউথ সিটির মতন একটা প্লাস সাউথ কলকাতা অডিয়েন্স আমি দেখছি খাচ্ছে। দেখবে এই ওয়ার্ডটা খুব বাংলায় রিভিউয়ার্সরা খুব খাচ্ছে। আমি বলছি যে মানে people are actually, মানে when you are getting bashed up, they are sad. That so obviously somewhere তোমার পারফরমেন্সটা এতটাই রেজোনেট করেছে, and the fact that মানে আই এম নট কম্পেয়ারিং অ্যাক্টার্স, আই থিঙ্ক ইটস আনফেয়ার, যে যার নিজের মতন করে দে গিভ দেয়ার বেস্ট, বাট তোমার পারফরমেন্স কিন্তু এবারের 4টে হিরো, বা আমি শ্রাবন্তীকেও রাখছি অ্যাজ এ হিরো, মানে হিরো হিরোইনের মধ্যে না গিয়ে, I think it's one of the most spectacular performances of the season, Ankush. Thank you. You have a fan in me. So, and I rarely say this to an actor because, as I told you, I'm orom enamored হয়ে যাই না, but it's a great performance. Thank you. তোমার শুরুর জার্নিটা একটু বলো। তুমি তো আমি একটা মজার দেখছিলাম বর্ধমানের 20 মাইল কোট অ্যান্ড কোট, and I was like, এটা তো আমাকে মানে জিজ্ঞেস করতেই হবে যে বর্ধমানের 20 মাইল কি করে এত রোমান্টিক হিরো হয়ে আমাদের মানে বঙ্গ নারীদের মানে মন জয় করে নিল। হাউ ডিড দ্যাট হ্যাপেন? আমার খুব ভালো লাগছে যে তোমার মতো একজন দর্শক ইজ টকিং অ্যাবাউট মাই পারফরমেন্স, আমার অ্যাক্টিং ক্যাপাবিলিটি। আই এম রিয়েলি ফিলিং ভেরি হ্যাপি, বিকজ কি হতো না, অনেক প্রথম শুরুর অনেক বছর কিন্তু অভিনেতার ট্যাগটা লাগেনি, ঠিক আছে। এবং সামহাও একটা লার্জ সংখ্যক দর্শক, যে ছবিগুলো আমরা সিঙ্গেল স্ক্রিনের জন্য বানাতাম বা এখনো বানাই ধরো, বা যে ছবিগুলো খুব সাবাবসের লোকরা, গ্রাম বাংলার লোকরা পছন্দ করতো, ওটাকে ওরা হয় অভিনয় হিসেবে ভাবতো না, বা সেই ছবিগুলোকে ছবি হিসেবেই ধরা হতো না, তাচ্ছিল্য টাইপের করা। কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের বাড়ি গাড়ি হয়েছে, খুব অনেস্টলি যদি আমি বলি। তো কি হয়েছে না, এই যে অভিনেতার ট্যাগটা আমার পড়তে অনেক সময় লেগেছে, এবং আমার শিক্ষাটাও, যে অ্যাক্টিং এর শিক্ষা, অভিনয়ের শিক্ষাটাও কিন্তু আমার বেশি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে, থিওরির থেকেও আমি ফ্লোরে বেশি শিখেছি। এবং তুমি বলতে পারো এটা আমার ভাগ্য, আই ওয়াজ এট দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম। এবং আমি এমন সময় ব্রেক পেয়েছি না, যে সময় আমার বয়সী ওই ধরনের অভিনেতাদের একটা গ্যাপ ছিল, ঠিক আছে। দ্য আদার অ্যাক্টার্স যারা সিনিয়র অ্যাক্টার্স সেই সময় ছিল, দে আর ডুইং সাম ম্যাচিওর রোলস। তো কোথায় একটা কলেজ গোয়ার বা একটা হ্যাপি গো লাকি বয়, যে একটা ইয়াং মেয়েকে রোম্যান্স করতে পারে, রমকম, ওই একটা গ্যাপ ছিল। সো মেবি আই ওয়াজ এট দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম, আমি যখন প্রথম ব্রেকটা পাই। বাট আমার মধ্যে যেটা ছিল, আই ওয়াজ ভেরি কনফিডেন্ট অন দ্য ফার্স্ট ডে অন ফ্লোর। যদিও আমি প্রথমবার ফিল্ম ক্যামেরা দেখছি সচক্ষে, আমি তো কলেজ থেকে স্ট্রেট ফ্লোরে,
বলতে পারো, ঠিক আছে। তার আগে যা বাবার সাথে আমি ঘুরে ঘুরে স্ট্রাগল করেছি, স্টুডিওয় ঘুরেছি, সেটা দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। করেছো হ্যাঁ হ্যাঁ। সো আমি উইথ ইওর ফাদার, এটা উইথ মাই বলো ফাদার, আমাকে। হ্যাঁ, আমার বাবার সাথে বর্ধমান থেকে ট্রেনে করে আসতাম কলকাতায় পোর্টফোলিও নিয়ে। সেখান থেকে আমি এখান থেকে রিক্সা করে ঘুরতাম, রিক্সা করে করে ঘুরতাম। কখনো টেকনিশিয়ান স্টুডিও, কখনো NT1 স্টুডিও, যত রকম স্টুডিও আছে সব ওই জায়গায় ঘুরতাম প্রচুর। মানে স্বপন সাহা থেকে শুরু করে হরদা, হরনাথ চক্রবর্তী, প্রচুর প্রচুর মানুষের সাথে দেখা করেছি। এবং সেখান থেকেই একে ছবি দেওয়া, ওকে ছবি দেওয়ায় ছবি দেওয়া দেওয়ি করতে থেকেছি। আমার ওখান থেকে আমি বিভিন্ন প্রোডাকশন হাউসে, আমার এখনো মনে আছে, আমি ছবি দিই। তখন যা হয়, ছবিটা দেখে ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে রেখে দিল, বললো পরে ফোন করবো, দেখা যাবে। আর ফোন আর এলো না। তো এই করতে করতেই না, এইটাই যখন কন্টিনিউ করতে গেলাম, চালিয়ে গেলাম, হার না মেনে বেশ কিছু মাস বছর চালিয়ে গেলাম, তখন আস্তে 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 আমার প্রথম কলটা আসে যে আমার পছন্দ হয়েছে এবং এই ছবিটা তো আমাকে অফার করা, পীযূষ সাহার ওখান থেকে। এবং সেখান থেকে আমার জার্নি স্টার্ট হয়। তো এই যে তুমি যেটা অভিনয়ের কথা বলছিলে না, আমি যেটা, আমার যেটা মেবি আমার মনে হয় আমার যেটা খুব হেল্প করেছে, আই ওয়াজ ভেরি কনফিডেন্ট অন দ্য ফার্স্ট ডে। যেটা অনেকে নার্ভাস থাকে, আমি কনফিডেন্ট ছিলাম। তাই জন্যে আমি যদি ওভার অ্যাক্টও করে থাকি না, আমি আন্ডার প্লে করিনি, সেটাকে ওন করেছি, সেটাকে ওন করেছি। আমি এখন দেখলে মনে হয় আমি খুব ওভার অ্যাক্টিং করেছিলাম, আমার নিজেরই দেখে মনে হয়। কিন্তু ওভার অ্যাক্টিংটা না সামহাউ আমার কনফিডেন্সের কারণে হয়েছে। আমার চোখ মুখ ব্ল্যাঙ্ক ছিল না, আমাকে দেখে মনে হচ্ছিল না সেটা নার্ভাস, সেইটা মনে হয় বোকা বোকা, সেইটা মনে হয়নি। সো কোথাও না কোথাও ওভার কনফিডেন্সটা না আমার কোথাও না কোথাও ক্যামেরার সামনে দাঁড়াতে হেল্প করেছে। আমার কোথাও না কোথাও আমার পুরো জার্নিটাতে আমার উইথ ফুল অন কনফিডেন্স আমাকে এগিয়ে নিয়ে গেছে থ্রু আউট, যতক্ষণ আমি কেল্লা ফতের শুটিং করেছি যত মাস ধরে। এবং সেইটা কোথাও না কোথাও রেজোনেট করেছে, কোথাও না বাকিরা যারা ইন্ডাস্ট্রির ভেতরে, তারা ফিল করতে পেরেছে এই ছেলেটার মধ্যে কনফিডেন্স আছে, আরেকটু ব্রাশড আপ লাগবে, আরেকটুই করতে হবে, সেটা দাঁড়িয়ে যেতে পারে, নাচে ঠিকঠাক। এখান থেকে সেই জিনিসটা, সেখান থেকে আমার সেকেন্ড কাজ, থার্ড কাজ পাওয়া শুরু হয়েছে। তো এই যে কাজ পাওয়া শুরু হলো না, আমি প্রত্যেকটা ছবি থেকে ইমপ্রুভ করতে 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 গেছি। তো আমার না ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্সটা অ্যাক্টিং এর বলো, ক্যামেরার সামনে কতটা আরো 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 সাবলীল হতে হবে, কতটা আরো চোখ মুখ নাড়ানোর থেকে বেশি চোখে কথা বলাটা কতটা বেশি ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি কখন ডায়লগ বলছো সেখানকার অ্যাক্টিংটা নয়, কখন তুমি ডায়লগ বলছো না, তুমি শুনছো, তোমার সামনের যে ক্যারেক্টার সে কথা বলছে, তখন হাউ উইল ইউ রিয়াক্ট, তখন তুমি তোমার হাত কিভাবে রাখবে, তখন তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজ কি করে কাম রাখবে, বিকজ ইউ আর লিসেনিং। যে ক্যামেরার সামনে যেই ক্যামেরা অন হয়ে যায় না, কিছু না কিছু করতে, ফিজিটি কিছু অ্যাক্ট চলে আসে, খুব ন্যাচারালি আসে। কিন্তু তো সেখানে কিছু কাম কিভাবে থাকতো, সেই জিনিসগুলো আমি ম্যাক্সিমাম টাইম আমি শিখেছি থ্রু অল মাই ফিল্মস, যত হতে গেছে সেই সিনেমাগুলো, লার্নিং অন দ্য জব। আমার সেই, তো সেই কারণেই না কোথাও না কোথাও ইনিশিয়ালি অনেক ক্ষেত্রেই, স্পেশালি দ্য অডিয়েন্স ফ্রম দ্য মানে সিটিজ এন্ড অল এভরিথিং, ওরা তো সাবাবসে তো নিজেদের পছন্দের নায়ককে দেখতে পেলেই সব ঘিরে ধরার একটা এই ব্যাপার। সিটি অডিয়েন্সের কাছে আমার অ্যাকসেপ্টেন্সটা অনেক পরে হয়েছে, একটু লেটে হয়েছে, তাই জন্যই খুব একটা মাল্টিপ্লেক্সে চলা ওই জিনিসগুলো হতো না, তখন মেইনলি সিঙ্গেল স্ক্রিনসে। ওই তো অভিনেতা হিসেবে ট্যাগটা, এবং যারা বলে আমি বাংলা ছবিটা দেখি না এরকম যারা, তাদের কাছে যে একটা রেসপেক্টেড জায়গা আর্ন করা, সেটা অনেক পরের দিকে, আরো অনেক কিছু কাজ করার পর হয়েছে। তো যখন কেউ বলে অ্যাজ অ্যান অ্যাক্টর, যখন কেউ অ্যাপ্রিশিয়েট করে, আই রিয়েলি ফিল ভেরি হ্যাপি যে কোথাও না কোথাও সেটা অ্যাচিভ করতে পেরেছি। আর আমি সবসময় মনে করি যে তুমি যতই তোমার মধ্যে যাই থাকুক না কেন, যেটা তুমি করতে এসো, অ্যান অ্যাক্টর, সো হ্যাভ টু অ্যাক্ট। সো তুমি ওইটা থেকে যতক্ষণ না অডিয়েন্সের মন জয় করতে পারছো না, তোমার লম্বা জার্নি হওয়াটা খুব মুশকিল, লং টার্ম জার্নি হওয়াটা খুব মুশকিল। তুমি তোমার আনুষঙ্গিক জিনিস দিয়ে, তোমার চেহারা হতে পারে, তোমার নাচ হতে পারে, তোমার ডান্স হতে পারে, বডি হতে পারে, তুমি খুব বেশি দিন দর্শককে কিন্তু মজিয়ে রাখতে পারবে না, তো টিকিয়ে রাখতে পারবে না। মানে একটা টাইমের পর অডিয়েন্স একটা গল্প দেখতে আসে, একটা বড় পর্দায় অন্ধকার ঘরের মধ্যে 2.5 ঘন্টা একটা সুন্দর গল্প দেখতে আসে। এবং তার জন্যে না আমার তো মনে হয় যে হিপনোটাইজ করার পাওয়ারটা অডিয়েন্সকে, কারণ অডিয়েন্স আমাদের সাথে কাঁদে, আমাদের সাথে হাসে, জেনেও যে একটা নাটক হচ্ছে, কোনোটা রিয়েল নয়। তো এইটা তো অভিনয় থ্রু দিয়েই সম্ভব।
হিপনোটাইজ করাটা অভিনয় থ্রু দিয়েই সম্ভব। সো আনটিল এন্ড আনলেস ওই জিনিসটা তুমি রপ্ত করতে পারছো, বাকি গিমিক দিয়ে না হবে না, বেশি দিন ক্যারিয়ার বেশি দিন হবে না, বেশি দিন ক্যারিয়ার চলবে। অঙ্কুশ, দুটো প্রশ্ন করব। প্রথমটা আমি কেন করব, বিকজ আমি জানি তোমার অনেক অনুরাগী এই পডকাস্টটা দেখবেন। ন্যাচারালি ইউ আর আ বিগ স্টার। অলসো বিকজ অ্যাক্টিং, থ্যাঙ্কস টু ইনস্টাগ্রাম অলসো, এখন তো ইনস্টাগ্রামাররাও হিরো হিরোইন হয়ে যাচ্ছে, সেটা নিয়েও আমরা কথা বলবো, সোশ্যাল মিডিয়া। কিন্তু ইট সাডেনলি বিকাম ভেরি অ্যাসপিরেশনাল, ঠিক আছে? মানে আগে যদি তুমি একটা মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলিতে গিয়ে বলতে আমার পড়াশোনার পর আমি অভিনয় জগতে নামবো, স্পেশালি ফর উইমেন ইট ওয়াজ সিন অ্যাজ ভেরি ডিমিনিং, লাইনে নামা, ওই টার্মটা অ্যাক্ট্রেসেস হ্যাভ স্যাট এক্স্যাক্টলি ওয়্যার ইউ আর সিটিং অ্যান্ড দে হ্যাভ সে এই লাইনে নামা, মানে একটা ভীষণ মানে খুব বাজেভাবে বলা। তোমার তো যতটুকু আমি আমার টিম রিসার্চ করেছি, ইটস আ মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড দ্যাট ইউ কাম ফ্রম। তুমি বিবিএ করেছো ফ্রম হেরিটেজ, কলকাতার অন্যতম কলেজ থেকে। ডিড ইউ অলওয়েজ ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর, অর ওয়াজ দ্য বিকজ ইউ হ্যাভ নাও বিকাম আ প্রডিউসার অলসো? What was your plan? It's a very funny thing, a very funny story. সেটা হচ্ছে যে initially when I was in class 6-7 up to class 6-7 I just wanted to be a busy man. যখন বড় হব কি করব জানি না, কি হলে ব্যস্ত থাকা যায় জানি না। আর আমি অলওয়েজ আমার কাকাকে দেখতাম, হি ইজ আ ভেরি বিগ ডক্টর। সো কাকার একটা খুব বিজি, খুব ব্যস্ত লাইফ দেখতাম। মানে এমনও হয়েছে আমরা সবাই মিলে প্ল্যান করেছি, সবাই মিলে পিকনিক করতে যাব, কাকুকে ফেরত আসতে হয়েছে মাঝপথ থেকে, এমার্জেন্সি পেশেন্ট এসে যাওয়াতে। সো মাই গড, ইজ সো বিজি, এই ওই। আর আমি পড়াশোনাও কাকুর কাছেই করতাম, টিউশনি টুকটাক অঙ্ক কাকুর কাছেই করতাম। বাট যেটা হয়, ডেস্টিনি যেখানে লেখা থাকে সেখানে তোমাকে ঠিক তোমায় টেনে নিয়ে যাবে সামহাউ। কিছু বছর পর না, আর আমি মুভি বাফ খুব ছিলাম, মানে সব রকম ছবি, বাংলা ছবি তো গিলে খেতাম আমি, গিলে খেতাম বাংলা ছবি। সো প্রচুর পুরনো বাংলা ছবি, অঞ্জন দত্তের ছবি, অঞ্জন চৌধুরীর ছবি, হ্যাঁ, স্বপন সাহার ছবি, হরনাথ চক্রবর্তীর ছবি, বোম্বাদার ছবিগুলো দেখতাম, মাসি ছবিগুলো দেখতাম। সো সেখান থেকেই না আমার হঠাৎ করে মানে আস্তে আস্তে অভিনেতা হওয়ার, অ্যাক্টিং করার ওই পোকাটা জাগতে শুরু করলো। এবং ইনিশিয়ালি আমি খুব শাই ছিলাম, আমি খুব বেশি স্কুল এর কোনো নাটক বা নাচে নাম দিতাম না, আমি শাই ছিলাম। আস্তে আস্তে ওইগুলো একটু ছাড়তে শুরু করলো, লজ্জাটা কাটতে শুরু করলো, আস্তে আস্তে জয়েন করতে শুরু করলাম। এন্ড জানি না কেন তারপর থেকে না ওইটা একটা অদ্ভুত কেমন একটা ইয়ে হলো যে না এটাই করবো, এটা ছাড়া আর কিছু করবো না, আর না এটাই করবো। মানে কেউ ফোর্স করলেও আমি অন্য কিছু দিকে যাব না, আমি এটাতেই ফোকাস করবো, মানে যা খুশি হয়ে যা হয় হোক। মানে এরকমও হয়েছিল যে আমি যখন কলেজে পড়ি তখন অলরেডি কেল্লাফতে পেয়ে যাই। এন্ড কেল্লাফতের সময় আমার একটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা ছিল সেই সময়টা। এন্ড সেম ডেতে আমার জিৎ গাঙ্গুলির সাথে একটা ইন্টারভিউ ছিল। ফিল্ম কমপ্লিট হয়ে গেছে, প্রমোশন করব, জিৎ গাঙ্গুলি কেল্লাফতের গান করেছিল, আমার ফার্স্ট মুভি, জিৎ গাঙ্গুলির সাথে একটা ইন্টারভিউয়ের ডেট। আর সেই দিনই আমার কলেজে পরীক্ষা, ভেরি ভাইটাল এক্সাম, মানে ওটা যদি না দিই আমি আমার ইয়ার লস হতে পারে। আমি ডিসাইডেড করলাম আমি জিৎ গাঙ্গুলি ইন্টারভিউটা দিয়ে যাব, এটা ছাড়ো। এমন কিছু ইম্পর্টেন্ট নয় কিন্তু, এটা ফিল্মে শুটিংও নয় যে শুটিং না করলে বন্ধ, জাস্ট প্রমোশন, জাস্ট অ্যান ইন্টারভিউ, না গেলেও হয়। তো আমি ভেবেছিলাম আমি ইন্টারভিউটা অ্যাটেন্ড করব। আর সেই সময় আমার প্রোডিউসার একটু ভয় খাইয়ে দিয়েছিল যে অঙ্কুশ এটা কিন্তু আসল, তুই তাহলে ভেবে নে যে তুই ওখানে কিছু করবি না, এখানে করবি, এই ওই করে। বাট ইউ চোজ দ্যাট। হ্যাঁ, আমি ইনসিকিউরও হয়ে গেছিলাম। আমার প্রোডিউসার এইভাবে বলছে, আমার ভয় লাগছে, মানে আমি তো ইনসিকিউর হয়ে গেছিলাম, আমার প্রোডিউসার যদি রাগ করে আর ছবি না দেয়। তখন আমার মা প্রচন্ড ভাবে ইনসিস্ট করেছিল, জোর করেছিল যে না তুই প্লিজ পরীক্ষাটা দে। তো কারণ মা অবভিয়াসলি যা হয় একটা আমাদের মতো পরিবারের যেখানে এই ফিল্ডের কিচ্ছু জানে না, আমাদের ব্যাকগ্রাউন্ড কোনো ফিল্মের নেই, সেখানে আমি বলছি যে আমি পরীক্ষা দেবো না, বিগ থিং, এবং আমার ইয়ার লস হয়ে যাবে। আমি তখন ঠিক করছি আমি গ্রাজুয়েশনটা দেবোই না, আমি গ্রাজুয়েশন করবোই না। মা তখন বললো বাবু তুই একটা ছবি সবে পেয়েছিস, এই ছবিটা রিলিজ করেনি, কি হবে না হবে তুই কিচ্ছু জানিস না, গ্রাজুয়েশনটা করে রাখ, আমি তোকে বলছিও না তারপর তুই চাকরি খুঁজতে যা, এই কর।
তুই ফুলফিল কর তোর ড্রিম, বাট এই পরীক্ষাটা দিয়ে নে। তো ফাইনালি মায়ের কথা শুনেছিলাম এবং পরীক্ষাটা দিয়েছিলাম, ভালো রেজাল্টও হয়েছিল, সবই ঠিক ছিল। বাট হ্যাঁ মানে এরকম জেদ চলে এসেছিল যে আমি করব, এটাই করব, ইয়ে করব। তাও তো আমি তোমায় এই ঘটনাটা বলছি আমার ফিল্ম অলরেডি হয়ে যাবার পর, চান্স পেয়ে যাওয়ার পর। চান্স পেয়ে যাওয়ার আগে তো মানে পাগলের মতো যে রেজাল্ট খারাপ হচ্ছে কিছু যায় আসছে না, কি হয়েছে অ্যাক্টর হতে গেলে কিরাটা অলরেডি ঢুকে গেছে, অঙ্কে ফেল করছি লিটারালি। মাকে বলছি এটা অদ্ভুত কনফিডেন্স নিয়ে যে অ্যাক্টর হতে গেলে তো অঙ্ক লাগে না, আর মা অবাক হয়ে যাচ্ছে যে কোন দিকে যাচ্ছে মাইন্ডসেট, মানে জাস্ট ভেবেই নিয়েছে আর কিছু করবে না। আর মায়ের টেনশন কেন, মা যেমন হয় আর কি, মায়ের টেনশন হচ্ছে যে মা বেশি টেনশন করতো বাবার থেকে, তো মায়ের টেনশন হচ্ছে যে যদি এরকম ভেবে থাকে কোথাও যদি ধাক্কা খায় আমার ছেলে কি হবে, মানে ওকে সামলাতে পারবো না। এবং আমরা জানি না যে ওই ফিল্ডে কি উপায়, কিভাবে যায়, কি করে, কার সাথে কথা বলে, কিচ্ছু জানি না। এই স্টেজে যদিও এই কথা বলে ওকে, আমি কিভাবে আর আমার এডুকেশনাল ফিল্ডে আমি ওকে আগে এগিয়ে নিয়ে যাবো কি করে, এইটা খুব মা টেনশন করতো। সেই ম্যাডনেসটা শুরু হয়ে গেছে, জুনুন একটা পাগলামি। এক্স্যাক্টলি। তোমার আই থিংক ইডিয়েট ওয়াজ দ্য মুভি which really sort of broke all records. broke all records বলবো না, that was the big one success, এটা big success। মানে একটা নিউ কামার প্রথম যখন সাকসেস টেস্ট করে, যখন মনে হয় মামার ফিল্ম সুপারহিট, সেটা ইডিয়েট থেকে, কারণ কেল্লা ফতে was average করেছিল বক্স অফিসে, তখন সদ্য এসছে নিয়ে, বাট ফার্স্ট সাকসেস টেস্ট করেছিলাম ইডিয়েট। how did that feel? oh great great মানে ওইটা একটা ফিল্ম যেখানে বড় দুটো হিন্দি ছবি, একটা জব তাকে জান, একটা হচ্ছে সন অফ সর্দার। ওরে বাবা, জব তাকে জানা সন অফ সর্দারের সঙ্গে রিলিজ, ঠিক আছে। তখন কিচ্ছু জানি না কি হবে না, বাট আমি তখন একটা জিনিস দেখলাম যে সেই সময় আমি বলবো, এখন আনফরচুনেটলি ওটা একটু কম হয়েছে, বাট সেই সময় আমি দেখলাম যে বাংলা সিনেমা দেখার দর্শক কমপ্লিটলি সেপারেট একটা ছিল, তার কিচ্ছু যায় আসে না কি হিন্দি সিনেমা রিলিজ করছে, ওরা ওটাই দেখবে। মানে আমি এমনও দেখেছি একটা ইডিয়েট পাশাপাশি, তখন তো এত সিঙ্গেল স্ক্রিন ছিল, এখন তো সব বন্ধ হয়ে কি অবস্থা, এইটুকু হয়ে দাঁড়িয়েছে। সেই সময় দেখছি এটা কিছু মিটার্স দূরে একটা সিঙ্গেল স্ক্রিন, যেখানে সন অফ সর্দার জব তাকে জান কিছুটা চলছে, আর কিছু মিটার্স দূরে একটা বাংলা সিনেমাতে ইডিয়েট চলছে। ইডিয়েটে হুড়ুর করে হাউসফুল, ওটাও হাউসফুল, এটাও হাউসফুল, এবং আমি ভেবেছিলাম ফাঁকা থাকবে হল। ওইটা একটা আলাদা অনুভূতি, এবং আমরা হল ভিজিট করেছিলাম ওই সময়, এবং দ্য কাইন্ড অফ রিয়াকশনস যেটা পেয়েছিলাম না, ইট ওয়াজ অ্যামেজিং। মানে সেই সময় আমি কি রিয়াক্ট করব, কি ভাববো না, আমার না কেমন একটা পাথর হয়ে গেছিলাম, হয়ে গেছিলাম। মানে যেটা এতদিন ধরে স্বপ্ন দেখছিলাম সেটা এখন হতে দেখছি না, তখন আমি রিয়েলি, মানে তখন আমি ভেবেছিলাম যখন এগুলো পাইনি, তখন ভেবেছিলাম পেলে হয়তো আমি কি করবো, যখন পাচ্ছি না আমি তখন কেমন অবশ হয়ে গেলাম, আমি নিজেও জানি না আমি কি করবো, এটা কি হচ্ছে, আদৌ স্বপ্ন না সত্যি, কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি। যে ভাবে মানুষজন মানে চিৎকার করছে, ছুটে আসছে, হাউসফুল হল, বাইরে যত লোক ভেতরে তত লোক, পরের শোয়ের জন্য আবার বাইরের লোকগুলো অপেক্ষা করছে, তো যখন হল ভিজিট করতে যাচ্ছি, ইটস আ গ্রেট এক্সপেরিয়েন্স, গ্রেট এক্সপেরিয়েন্স। আর মা ওয়াজ ভেরি হ্যাপি, মানে কি স্ট্রেস দিয়ে নিয়ে গেছো মাসিমাকে? আমার মতো কনফিডেন্সটা না কোথাও বাবার খুব ছিল, যে আমার কনফিডেন্স না সামহাও বাবা ফিল করতে পারতো, এবং আমার মতনই বাবা ফিল করতো, করে নেবে। আমি যেমন হয়তো আমি করে নেবো ঠিক, বাবা হয়তো ও ঠিক করে নেবে, এক্স্যাক্টলি। এবং তাই জন্যই প্রত্যেকটা স্ট্রাগলে আমার মানে স্টুডিও আমার বাবা আমার সাথে ঘুরেছে। মা যেটা হতো, মাও বুঝতো যে এ হয়তো মানে এই খাটবে, যদি কিছু, মায়ের মন যেমন, মায়ের মন অলওয়েজ ওই দিকটা আগে ভাবে যে আমার ছেলে যদি ধাক্কা খায় আমার ছেলের কি হবে। আর মায়ের আরেকটা জিনিস ছিল যে জিনিসটা আমরা জানি না, তো আমরা হেল্পও করতে পারবো না তোকে, আমি সাপোর্টও করতে পারবো না। আমার এমনও হয়েছে যে আমি ইনিশিয়ালি অনেক ঠকেওছি ইনিশিয়াল স্টেজে, কিন্তু সেখানেও না আমি নিজে ঠকে নিজে শিখেছি, নিজে ধাক্কা। যেমন ফর এক্সাম্পল আমার একজন কন্ট্রাক্ট করেছিল, সেই কন্ট্রাক্টের যে একটা ডুপ্লিকেট কপি দিতে হয় সেটাও জানতাম না, এবং সেইখানে পরে ওখান থেকে এখন বেরিয়ে আসতে চেয়েছি, তখন সে একটা পেপারে 3 ইয়ার্সটাকে 10 ইয়ার্স করে আমার সাইন নকল করে আমায় তখন দেখাচ্ছে, আমি কেস করে দেবো, তুমি তো আমার সঙ্গে 10 বছরের কন্ট্রাক্ট করেছো, সাইন করেছি 3 বছরে, ঠিক আছে। এবং তারপর 3 বছর বসিয়ে রাখা, টাকা না দেওয়া, সিনেমাও শুরু না করা, হ্যাঁ, এবং এটা তুমি করতে পারো না, আমাকে বসিয়ে আটকে রাখতে পারো না উইদাউট গিভিং এনি ওয়ার্ক, এনি মানি।
বাট সামহাও ওখান থেকে বেরিয়ে এলাম, কারণ ওখান থেকে বেরিয়ে আমি যখন আরো বড় প্রোডাকশন হাউসে গেলাম, সো তাদের সাথে যেহেতু লিগাল ব্যাটেলসে পেরে উঠলো না, সো সেই দিকেও যাইনি আর কি। বাট এগুলো শেখা, এগুলো থেকে শেখা। এবার মা বাবা কি হচ্ছে, মা বাবাও কোনোদিন এরকম কন্ট্রাক্ট এই ওই জানে না, এই জিনিসগুলো কোনোদিন দেখেনি, কোনোদিন জানে না। তো সেইখানে না মারা আমার পাশেও দাঁড়াতে পারছে না। তো এইগুলো আমার না পুরো জার্নিটা তখন একা এগুলো সামলাতে হয়েছে, করতে হচ্ছে। মা বেশি টেনশন করতো। Did you ever lose hope? না, নেভার 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 নেভার। স্ট্রাগল করেছো খুব? আমার একটা জিনিস মাথার মধ্যে ছিল যে আমি যখন আর কিছু করব না, আমার যখন সেকেন্ড অপশনই নেই কিছু, এটাই করব, দেখা যাক কতদিন লড়তে পারি। তো আমার মাথার মধ্যে একটা ছিল, যা করব এখানেই করব, এইটাই করব, এটাই আমার কর্মভূমি, সবকিছু এইটাই করব। তো হোপ লুজ করার মতো আমার কাছে অপশন ছিল না। নো প্ল্যান বি। হোপ লুজ কখন করব, যখন আই হ্যাভ আ প্ল্যান বি। চল আমি এটা থেকে হার মেনে নিলাম, এবার ওইটা ধরি। আমার যখন নেই কোনো প্ল্যান বি, এটাই খাটাতে হবে। হোপ লুজ করার কিছু ছিলই না। Ankush, you've been in the industry now about 26 years, right? If I'm not mistaken. 15. Okay. 2010 ডিসেম্বরে ফার্স্ট মুভি। My maths is bad, my audience knows. So 2010 থেকে a lot has changed, right, in the industry. তুমি এক্ষুনি কথার প্রসঙ্গে বললে যে সিঙ্গেল স্ক্রিনটা এত বড় থেকে আমরা তুমি হাতে দেখালে এখন একটা মুঠি মতন হয়ে গেছে। অলসো যেটা হচ্ছে যে এই মাল্টিপ্লেক্স হয়ে হয়ে সিনেমার দাম, শাশ্বতদা আমাকে একটা ইন্টারভিউতে বলেছিলেন, দামি কথা, যে দেখো শ্রীময়ী, একটা সিনেমা দেখতে গেলে এত টাকা খরচ হয়ে যায় মানুষের, যে পপকর্ন, কফি, যাওয়া আসা, টিকিটের এত দাম, আবার যদি রিক্লাইনার না ওরা ওটা পুশ করবে, তো ইটস এ বিলাসিতা। তো আমরা মাঝে মাঝে এইটা দর্শক হিসেবে বা একটা জার্নালিস্ট হিসেবে আমরা মাঝে মাঝে এটা শুনি যে আপনারা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ান, কিন্তু আমাদের কি দিচ্ছে ইন্ডাস্ট্রি? আমার যে 2000 টাকার লস হয়ে গেল একটা বাজে সিনেমা দেখে, সেটা তো আর আমি রিফান্ড পাচ্ছি না, রাইট? এই যে সারাক্ষণ এই টাকার ব্যবসা, রাইট, অ্যান্ড এতগুলো সিনেমা একসাথে রিলিজ করা, এদের মধ্যে একটা ইনিশিয়ালি যে ওই বোকা বোকা ফ্যানদের মানে ট্রোলিং, মিমিং, সামওয়ে ডু ইউ থিঙ্ক এই যে তুমি ইডিয়েটের মতন এই এক্সপিরিয়েন্সটা বললে, এটা আমিও তখন কলকাতায় থাকতাম টিল আই ওয়াজ 21, আমিও দেখেছি। আমরা তাপস পাল, প্রসেনজিতের সিনেমা, বাপরে ব্ল্যাকে টিকিট কাটা হতো নবীনাতে, আমি যেহেতু কলকাতার মেয়ে, সাউথ কলকাতার মেয়ে। তো সামওয়ে ডু ইউ মনে হয় উই আর লুজিং গুড সিনেমা বিকজ উই ওয়ান্ট টু মেক বিগ সিনেমা? দেখো, আমি তোমার যদি দুভাগে ভাগ করি তোমার আনসারটাকে, একটা তোমার মধ্যে যেটা আমি ভাইব পেলাম সেটা হচ্ছে যে এই যে নাম্বারসের পেছনে ছোটা, বক্স অফিস নাম্বারসের পেছনে ছোটা টু মেক আ পারসেপশন আউট অফ ইট। আমারও এটা প্রশ্ন যে সত্যি কি একটা বক্স অফিস ফিগার ডিসাইড করে যে ইজ ইট আ গুড ফিল্ম অর আ ব্যাড ফিল্ম? এক্স্যাক্টলি আমার এটা না প্রশ্ন অনেককেই, বিশেষ করে যে দর্শকগুলো বা যে সার্টেন, সেটা মিডিয়ার কেউ হতে পারে, সেটা অডিয়েন্সের চাহিদাও হতে পারে। তোমাদের কি দরকার জেনে যে একটা ছবির কি ব্যবসা হচ্ছে, কেন এক নম্বর তোমার ভালো লেগেছে না খারাপ লেগেছে, দ্যাটস ইট। সেকেন্ডলি, যদি জানতেও চাও, সেই জানাতে তোমরা কেন বিচার করছো একটা সিনেমার? একটা ফ্লপ ট্যাগ লাগাটা কিন্তু ভেরি বিগ থিং একটা সিনেমার মধ্যে। যখনই একটা বক্স, আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ROI কত, রাইট? যখনই একটা সিনেমা, ফর এক্সাম্পল একটা সিনেমা ধরো 10 কোটি টাকা হলো, সেটা যখন 7 কোটি করছে উইথ সেম নাম্বার অফ থিয়েটার রিলিজ, তোমরা বলছো ফ্লপ। আবার একটা সিনেমা যখন 4 কোটি টাকা দিয়ে বানাচ্ছে, সেটা যখন 6 কোটি করছে উইথ সেম নাম্বার অফ থিয়েটার রিলিজ, তোমরা বলছো ব্লকবাস্টার, ফর এক্সাম্পল। সো একই মানুষ দেখলো, একই মানুষ পছন্দ করলো, জাস্ট বিকজ আমার ROI ওঠেনি, সেটা নান অফ ইয়োর বিজনেস, দ্যাট ইজ মাই প্রবলেম। আমি প্রডিউসার হয়ে আমার টাকা উঠলো না, ফর এক্সাম্পল। বাট প্রডিউসার কত টাকা খরচা করেছে, সেই অনুপাতে কত টাকা উঠলো, কি দেখলো, সেই অনুযায়ী একটা সিনেমা, গুড সিনেমা আমি বলছি, যদি গুড সিনেমা, তাকে একটা ফ্লপ ট্যাগ দিয়ে দেওয়াটা, আমি জানি না এটা কতটা ঠিক কতটা ভুল। এটা আমার কাছে একটা প্রশ্ন, বিকজ কিছুই না, মানে অনেক ভালো সিনেমা আছে যেটা হয়তো বিশাল ব্যবসা করেনি, আমি যদি হিন্দির তুলনায় ধরি, ধর 100 crore করলো না, তাহলে কি সেটা খারাপ সিনেমা? সেটা তো নয়। এবং এই যে নাম্বারের পেছনে, নাম্বারসটাকে না প্রায়োরিটি দেওয়াটা এখন খুব হয়ে গেছে। আমি অনেক 70s 80s এর অ্যাক্টরদের ইন্টারভিউ, যারা আমাদের যাদের আমরা
নখের যোগ্য নয়, আমি তাদের মুখ থেকে শুনেছি যে তাদের কাছেও না একটা সিনেমা ভালো না খারাপ খুব ম্যাটার করতো সেই সময়। অ্যাবসলিউটলি। ইজ ইট আ গুড ফিল্ম অর আ ব্যাড ফিল্ম? পয়সা কিভাবে তুলবো না তুলবো, দ্যাট প্রডিউসার্স হেডেক। শুধু তো থিয়েট্রিক্যাল থেকে পয়সা ওঠে না, স্যাটেলাইট ডিজিটাল আছে, মিউজিক রাইটস আছে, হ্যান আছে ত্যান আছে, অনেক কিছু আছে। সো আমি একটা ছবিতে কত টাকা ঢাললাম, তার বিনিময়ে কত টাকা তুললাম, সেই অনুযায়ী না বাইরের লোক ডিসাইড করছে যে ছবি ইজ এ হিট অর আ ফ্লপ। আদার্স আর ডিসাইডিং দ্য ফ্যাক্টর। সো এইটা আমার একটা, এই নাম্বারস আর বক্স অফিসের পেছনে দৌড়নোটা, বক্স অফিসটাকে প্রায়োরিটি দেওয়াটা, আমার এইটা একটা কোথাও না কোথাও একটা ছবির কৃতিত্বকে কোথাও না কোথাও ড্রপ করিয়ে দেয়। হ্যাঁ, অফকোর্স কোনো সিনেমা খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, সেটা পুরো সাবজেক্টিভ ম্যাটার, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করছে। বাট সামহাও না একটা ইউনিভার্সালি একটা ট্যাগ দিয়ে দেওয়া হয় যে এইটা ফ্লপ, যতই ভালো সিনেমা হোক এটা ফ্লপ। কেন না? এর আরওআই হয়নি। আরওআই ইজ নান অফ ইওর বিজনেস। তুমি কেন এর মধ্যে ইনভলভ? আরওআই ইজ নট অডিয়েন্সেস বিজনেস, আরওআই প্রোডিউসার্স বিজনেস। লেট হিম ডিসাইড যে ওর আরওআই কিভাবে আসবে। আমার এইটা অলওয়েজ ফিল হয়। আর আরেকটা যেটা তুমি বললে যে এই যে বিগ ফিল্ম বানানোর চক্করে কোথাও না কোথাও বিগ ফিল্মটা আগে মাথায় আসছে, গুড ফিল্মটা পরে। এক্স্যাক্টলি। দেখো এইটা না অনেক সময় কি হয়, যখন আমার কাছে সেই বাজেটটা আছে বা যথেষ্ট পরিমাণে বাজেট আছে, সেটা না কোথাও মেবি আমরা গিমিকে বেশি বাজেটটা খরচা করে দিই রাদার দ্যান আ প্রপার সাবজেক্ট। এটা অনেকের ভুল আছে, আমরা অনেক ভুল এরকম করেছি। সো কোথাও না কোথাও যখনই আমাদের কাছে কোনো লিমিটেড বাজেট থাকে না, তখন উই থিঙ্ক অফ সাবজেক্ট। আমার কিচ্ছু করতে পারবো না, আমি ফাইট রাখতে পারবো না, আমি দুটো গান রাখতে পারবো না, আমি স্লোমো শটস রাখতে পারবো না, আমার সাবজেক্ট না হলে পারবো না, আমি টানতে পারবো না, আমার কাছে বাজেট নেই, গল্প কি করবো, এইটা মাথায় করে যখনই আই হ্যাভ আ বাজেট না, তখনই গল্প সেকেন্ডারি হয়ে গিয়ে না, বিকজ আই নো আমি হাই স্পিড শট রাখতে পারবো, আই নো আমি 10টা অ্যাকশন সিন রাখতে পারবো, আমার কাছে বাজেট আছে। সো মেবি কোথাও না কোথাও হয়তো ওই জায়গায় মনটা বেশি চলে যায়, যেটা হিন্দিতেও এখন খুব বড় একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। যখনই দেখছি এটা 300-400 কোটি টাকার বাজেট হিন্দি সিনেমায়, তখনই দেখছি সিনেমাটা বেশিরভাগ ট্র্যাশ বেরোচ্ছে। আর তাই জন্য কম বাজেটের সিনেমাগুলো ইজ ডুইং ভেরি ওয়েল, বিকজ ওদের কাছে আর কিচ্ছু নেই দেওয়ার মতো গল্প ছাড়া। আর যাদের 300-400 কোটি টাকার বাজেট, তাদের কাছে অনেক কিছু দেওয়ার আছে। দুটো হিরোকে সুন্দর করে এন্ট্রি দেওয়ার মতো সিন, ওরা ভাবতে পারছে বাজেট আছে, এই আছে ওই আছে। সো there has to be a balance. If at all even we have the money, it has to be the storytelling first. কি আমাকে আগে একটা ভালো গল্প আগে বলতে হবে, তার মাঝখানেই গিমিক থাকলো, এই থাকলো, বাট গল্পটাকে প্রাধান্য দিতে হবে কোথাও না কোথাও। এবং আমাদের বাংলায় তো আরো বাজেট কম, খুবই কম, সেটাই আমি খুবই কম। এখানে তো বাজেটই নেই, সবাই বলছে হ্যাঁ। বাট অঙ্কুশ, ক্যান উই ব্লেম রাবিশ মুভি অর আ ব্যাড ফিল্ম তো কতদিন আর এই অজুহাতটা চলবে যে বাজেট ছিল না, বাজেট থাকলে অনেক ভালো হতো? তুমি কেন তাহলে আইটেম নাম্বার ঢোকাচ্ছ যেখানে কোনো দরকার নেই আইটেম নাম্বারের? তুমি কেন সেখানে ফালতু দুটো রোম্যান্টিক গান ঢোকাচ্ছ যেখানে কোনো দরকার নেই? I mean, I think filmmakers, and I say this with utmost respect for filmmakers of my state, one or two of them have come on my show and they have become, like a good colleague. They must learn from people like Rishabh Shetty. Look at him. He has got a huge amount of money in the second installment. যখন ওর প্রথম সিনেমাটা খুব ভালো করলো। তাও আমি বলবো, আমরা সবাই কথা হচ্ছে যেটা ও যে বাজেটে কান্তারা 2 বানিয়েছে, ওর থেকে 3 গুণ বাজেটে ওর থেকেও লো কোয়ালিটির ফিল্ম অন্য ল্যাঙ্গুয়েজ বানাচ্ছে। মানে কেউ অবাক হয়ে গেছে কি করে এটা ওই বাজেটে এই স্কেলটা অ্যাচিভ করতে পেরেছে। তো সো সেটারই প্রসঙ্গে আমি বলছি যে তাহলে খালি কি বাজেটকে ব্লেম করা যাবে? তুমি যে বলছো ভালো স্টোরি টেলিং হচ্ছে না, somewhere should we not look at good writers? Somewhere should we not look at casting actors who fit the characters and aren't just stars? দেখো, রাইটার খুব বড় ফ্যাক্টর। এবার রাইটারকে, এই যে পয়সার ব্যাপারটা যেখানে আমরা কথা বলছি, এইখানে কোথায় মার খেয়ে যাই আমরা? গুড রাইটার্স বলবো না, অনেক গুড রাইটার্স আছে, কিন্তু তাদেরকে যে ব্রেন স্টর্ম করে যে সাবজেক্টটা লিখতে হয়, সেই সময়টা যেটা লাগে, রিসার্চ সবকিছু, আমরা সেই টাকাটা দিতে পারছি না, তাকে জাস্টিস করতে পারছি না তার প্রতি। তাই জন্যে একটা গল্প হাফ লিখে সেই রাইটার অন্য গল্প কোনো প্রডিউসার খুঁজতে বেরিয়ে যাচ্ছে, বা তার কাছে যখন আরেকটা ফোন আসছে আমাকে এটা লিখে দে, সে এটাকে সাইডে রেখে ওটা লিখতে শুরু করছে, এটা না লিখলে ও অ্যাডভান্সটা পাবে না পরের ছবি। এটা খুব খুব দুঃখজনক একটা, খুব ট্র্যাজিক সিচুয়েশন আমাদের এখানে। এবং
আমি সেই প্রডিউসারকেও দোষ দেব না যে প্রডিউসার তাকে ওই টাকাটা দিতে পারছে না, বিকজ তারও একটা আরওআই মাথায় রাখতে হচ্ছে যে আমি যদি ওকে এত টাকা দিয়ে দিই আমার অন্য জিনিসগুলোকে ম্যানেজ করতে হবে। এই কথা, বাবু তুই এটাই দিতে পারছি, বাবু লিখে দে বাবু। এবার বাবু বাবু বলে এখন লিখতে বলছি, ও লিখে দিচ্ছে, কিন্তু আমরা জানি ওর ক্যাপাবিলিটি কতটা, ওর পোটেনশিয়াল কতটা, কিন্তু 100% পোটেনশিয়াল দিতে পারছে না। সেটা দিতে গেলে ওকে 8 মাস সময় দিতে হবে সেই গল্পটার উপর, চারিদিক সবকিছু ভুলে গিয়ে ওটার মধ্যে কনসেন্ট্রেট করতে হবে। কান্তারা 5 years এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা ওই জিনিসটা বুঝতে পারছি না যে ওকে আমরা এখন একটা 1 বছরে ও যা খরচা আমরা পুরো দিয়ে দিলাম ওকে, তার থেকে বেশি দিয়ে দিলাম, লিখুকও। এটাও তো আমরা স্কেপটিক্যাল হয়ে যাচ্ছি যে রিটার্ন কি তাই আসবে, এখন আমার কাছে পয়সা আছে আমি দিয়ে দিলাম, চলো লেখো তুমি। তারপর যদি সিনেমাটার কি বিজনেস ওইটা আসবে যেটা আমি টাকাটা তুলতে পারবো, সবকিছু মিলে না, মানে যেখানে আমাদের রাইটার্সদের, আমরা সবসময় বলি যে রাইটার্সদের আমাদের অনেক বেশি টাকা দেওয়া উচিত, যেটা ওটা হার্ট অ্যান্ড সোল অফ দ্য মুভি, দ্য রাইটিং, দ্য স্টোরি, সেখানে আমরা সব থেকে হয়তো অনেক লেস প্রায়োরিটিতে একজন রাইটারকে রাখি। যখন আমরা বাজেট করতে বসি না, তখন একটা হয়ে যায় না যে আচ্ছা রাইটারের বাজেট ও হয়ে যাবে, ওই ম্যানেজ করে নেবো, এর মধ্যে লিখে দেবে, চল না নেক্সট ডিরেক্টরকে কত দিবি বল, ডিরেক্টর কত নেবে, এরকম বাজেট করতে গিয়ে ডিরেক্টর তো এত নেবে, তো ভালোই নেয়। এই পুরো হিরোইন, বাবা ও তো কিন্তু এত চার্জ করবে, কিন্তু এত অ্যাডভান্সও দিতে হবে, হিরো বাবা ও তো বিশাল ভিলেন, এই সব আলোচনার মধ্যে না কোথাও না কোথাও রাইটার একদম তলায় পড়ে থাকে, আলোচনার মধ্যে আসেই না। একবার এলেও ওকে ম্যানেজ করে নেবো, এখন এতর মধ্যে লিখছে, 50,000 টাকায় লিখছে, 40,000 টাকা, আর লাস্ট ছবিটা শুনেছি নাকি 70,000 টাকা নিয়েছে, 50 বললেও করে নেবে, চল বললাম, সে হয়তো হ্যাঁও বললো, কিন্তু যেটা আমরা আশা করছি ওর থেকে সেটা বেরোবে না, সেটা বেরোবে। তখন রাগটা হয়তো রাইটারের ওপর গিয়ে পড়লো, কি ট্র্যাশ লিখছিস তুই, কি রাবিশ লিখছিস, কি করবে সেই মানুষটা, বলো, সে তো অন্য কাজও ধরতে শুরু করছে, তখন ধরবেই, কিছু করার নেই। কিন্তু এর মধ্যে এত সাকসেস পার্টি, প্রতিটা গানে ট্রেলার লঞ্চ, এই সাকসেস পার্টিটা কেন হচ্ছে একটু বোঝাও তো তুমি। সাকসেস পার্টি ইজ আ পার্ট অফ দ্য প্যাকেজ। ও প্যাকেজ, এটা কি মার্কেটিং প্যাকেজ? মার্কেটিং প্যাকেজ, ওকে। সাকসেস পার্টি ইজ আ পার্ট অফ মার্কেটিং প্যাকেজ, ওকে। এন্ড মন্দির ভিজিট, বড়মার মন্দির, তুমি আমায় ছাড়ো না, আমি এটা স্ট্রেট আপ, ওকে, তুই হ্যাভ টু বি স্ট্রেট, কাম অন অঙ্কুশ। না 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 না, সে তো ব্লেসিংস নিতে সবাই যেতেই পারে, সেটা নয়, কিন্তু আমার একটা জিনিস সেটা হচ্ছে যে সাকসেস পার্টি, আমি যখন নিজেও ছবি করেছি, আমাদের কাছে সে অফারটা আসে যে একজন সাপোজ একটা ব্র্যান্ড, তুমি আমার হয়ে কি কি করবে, বাটার সিস্টেম, তোমাকে আমি এতগুলো হোর্ডিং দিয়ে দেবো, তোমাকে আমি এই করে দেবো, ওই করে দেবো। এবার তার মধ্যে থেকে একটা তোমার যতগুলো লঞ্চ করবে, ফর এক্সাম্পল যে গান লঞ্চ করবে, ট্রেলার লঞ্চ করবে, তোমাকে আমি ইয়ে করে দেবো, মানে তোমার স্পন্সর করে দেবো, ওই জায়গাগুলি করে দেবো, তার সাথে একটা সাকসেস পার্টি। সিনেমা হলোই না, সাকসেস পার্টি কোথা থেকে? ঠিক আছে, আমি মির্জাতে তো করিনি, তুমি করো। মির্জা আমার কাছে অনেক বড় সাকসেস। আমি বক্স অফিস ওয়াইজ হয়তো অনেকে বলতে পারে ইট কুড হ্যাভ ডান বেটার, হ্যান ত্যান, এই ওই, আমার কাছে ইন্ডিভিজুয়ালি খুব বড় সাকসেস। কারণ তার ঠিক আগের ছবিগুলো না, তুমি হাসবে বক্স অফিস বললে, 10 লাখ ক্রস করেছে কিনা সন্দেহ, লাইফ টাইম ডিজাস্টার হয়েছিল সেই ছবিগুলো। এবং when মির্জা ডিড মোর দ্যান, মানে অলমোস্ট লাইক 1.5 CR, ওটা আমার কাছে অনেক বড় উইন ছিল, আমার কাছে অনেক বড় উইন। সো আমার কাছে না, আমি চাইলে একটা সাকসেস পার্টি করতেই পারতাম, যে এই 100 টাইমস মোর গ্রোথ, আমি একটা সাকসেস পার্টি আমি করিনি, বিকজ এইগুলো না একটা বেকার উদ্ভট টাইপের একটা লোক দেখায়। বিলাসিতা কি? দেখো, প্রোডিউসারের তো খরচা যাচ্ছে না, যা করছে ব্র্যান্ড করছে, প্রোডিউসারের যদি 5 পয়সাও যেত হয়তো তারা করতো না। এগুলো তো কি হচ্ছে না, যখনই একটা বলছি যে আমি সাকসেস পার্টিটা তোমার অর্গানাইজ করে দেবো, আমি ফ্রি করে দেবো, এটা লোভ চলে আসে। পার্টির নাম কি? সাকসেস পার্টি। জিনিসটা শুনতে বেশ ভালো লাগছে, তো মিডিয়া আসবে, 4টে লোক বিশ্বাস করবে, নিশ্চয়ই তার মানে সাকসেস হয়েছে, সাকসেস পার্টি হচ্ছে বলে। তার উপর আমার পকেট থেকে পয়সাও যাচ্ছে না, লেটস ডু ইট। এই লেটস ডু ইট করতে 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 এতগুলো সাকসেস পার্টি হয় আর কি। শুনুন, এই ব্র্যান্ডগুলো যারা অঙ্কুশ হাজরার কথা শুনছেন, একটু পডকাস্টে টাকা ঢালুন। আর সাকসেস পার্টি অনেক হয়েছে, এবার লেটস মেক সাকসেসফুল গুড কন্টেন্ট, রাইট? অঙ্কুশ, তোমার মধ্যে না, I found this characteristic very strong in you when we spoke the first time, and I must also put this on the table. এটা আমি especially mention করি because আমি তো এত লোক
অনেককে ইন্টারভিউ করেছি ওভার দ্য লাস্ট 20 odd years, আমার কাছে হিউমিলিটি ইজ অ্যাজ বিগ আ ভার্চু অ্যাজ ইউর ট্যালেন্ট। এবং আমার মনে হয় দ্য মোর ট্যালেন্টেড ইউ আর, দ্য মোর সাকসেসফুল ইউ আর, ইট শুড মেক ইউ মোর হাম্বল। কিন্তু আজকাল তো টু গেট অ্যাক্সেস টু আ স্টার দের ইজ অ্যান অন্তরাজ, তার পিআর, তার ম্যানেজার, তার প্রোডাকশন হাউসের 4টে বাচ্চা বাচ্চা মেয়ে, তাদের দিদি দাদা, অল অফ দ্যাট। But I must put this on record that I just got Ankush's number from a journalist friend. আমি তোমায় বলেও ছিলাম. And I called him, he didn't pick up the call. The next thing I know, when I came back to my phone 10 minutes or 15 minutes later, there was his call with a polite message, you know, and that's how our friendship started or our association started. আর এই এপিসোডটা হতে পারছে। অঙ্কুশ, একটা কথা আমাকে বলো, তোমার মধ্যে না, you have a business brain. I wanted to tell you this when we spoke. Okay. Because you have been an actor who has experienced success but not critical acclaim. So for instance, Jeet ke dakho, he's also had the same kind of response to his success, right? যে mass star, women love him, মফস্বলে বিশাল গার্ল্যান্ড ঝুলছে, মানে ইজ আ হিউজ ইয়ে। কিন্তু when it comes to that multiplex audience, quote unquote, তারা বলছে তো এ আবার কি, এটা আবার সিনেমা নাকি, ফালতু অ্যাক্টিংই করতে পারে না, এরকম একটা মানে তার ছিল যেটা তুমি বললে। বাট when we saw খাকি, দ্য বেঙ্গল চ্যাপ্টার, আমরা পুরো পাল্টি খেয়ে সব পডকাস্টাররা ওর পেছনে দৌড়চ্ছে, মিডিয়া দৌড়চ্ছে, সবাই দৌড়চ্ছে, ব্র্যান্ড দৌড়চ্ছে, ফটোশ্যুট দৌড়চ্ছে, মানে ইটস লাইক আ র্যাট রেস, রাইট? তোমার ক্ষেত্রেও মানে জিতের মধ্যেও মানে I've heard his interviews. I'm hoping we will have him here soon. But he has a business brain, which I think is his Sindhi gene. মানে though he's a Bengali by heart and soul, but তোমারটা কি is your BBA gene? কেন তোমার তো আর কোনো জিন আমি দেখতে পাচ্ছি না এখানে। আমি জানি না মানে তুমি কেন বলছো, বাট আমার অ্যাকচুয়ালি আমার মনে হয় আমার খুব একটা বিজনেস মাইন্ড আমি নই, মানে আমার যদি আমি নই, বিকজ এখনো অবধি না মানে আমার মধ্যে বিজনেসটা সেকেন্ডারি আছে, আগে না ওই প্যাশনটা এখনো কাজ করছে। না হলে এই মার্কেটে আমি মির্জা এই বাজেটে বানাতাম না, আমি খুব বুদ্ধি করে অন্য কিছু বানাতাম। কোথাও না কোথাও বাচ্চা ব্যাপারটা কাজ করেছে, একটা কিডিশনেস, যে আমি নিজেকে এইভাবে দেখতে চাই, আমি এইভাবে একটা সিনেমা বানাতে চাই, যখন প্রথম আসবো এইভাবে আসবো, এন্ট্রি এইভাবে আসবো, এবং ফার্স্ট ফিল্ম যেন লোকে বলে যে ছেলেটার মধ্যে গাটস আছে, যে করে দেখালো। এবং আমি আমার সব সেভিংস, সব পুঁজি উল্টে লোন নিয়ে, হ্যান্ড নিয়ে, ত্যান নিয়ে, আমি কোনো ফাইন্যান্সার ছিল না, আমি নিজে পুরো করলাম পুরো বিষয়টাকে, ঠিক আছে? অনেকের হেল্প পেয়েছি অবশ্যই, ছবিটাকে আগে প্রি ডিল করলাম, সেখান থেকে একটা টাকা পেলাম, সেটা এত টাকাও নয় যে পুরো সিনেমার কস্ট কভার হয়ে গেল। তারপর আমার সেভিংস থেকে দেওয়া, এই দেওয়া, ওই দেওয়া, আমি হয়তো এই জিনিসটা করতাম না আমি যদি ভীষণ বিজনেস মাইন্ড হতাম। সো ইনফ্যাক্ট এই যে পরের ছবিটাও যে আমি করছি, নারী চরিত্র বেজায় জটিল, সেটাও কিন্তু এইটা পরে ভেবে যে আমার ঘরে কি ঢুকবে, ঠিক আছে? আচ্ছা, এটাও তুমি বলতে পারো যে এটাও তো ইনভেস্টমেন্টই হতে পারে, যে এখন প্রফিট হলো না, পরে আস্তে আস্তে হতে। আমার কিন্তু সেই অর্থ টাকা নেই যে আমি এখন প্রফিট হলো না পরে ঢুকবে জন্য ওয়েট করতে পারবো, সত্যি নেই। মানে আমি ওটাকে ইনভেস্টমেন্ট পারপাসে দেখতে পারবো না। আমার যদি ইনস্ট্যান্ট না ঢোকে, আমি না পরেরটা শুরু করতে পারবো। ইনস্ট্যান্ট যদি আমার প্রফিট বা টাকাটা তো ইটস আ সাইকেলের মতো রোল করতে হবে, রোল করতে হবে। আমি সেগুলো কিচ্ছু না ভেবে করছি, জাস্ট বিকজ আমি নিজের মন মতো কিছু ছবি করতে চাই, বাংলায় ছবি করতে চাই। মানুষের মনে যে জায়গাটা করেছে, মানুষ যাতে আমায় ভুলে না যায়, আমি নিজেকে রেলেভেন্ট রাখতে চাই, আমি ইন্ট্যাক্ট রাখতে চাই মানুষের মনে। এখন আমার অনলি থট প্রসেস ওইটা, ওই কারণে বানাচ্ছি। কে কাজ দেবে দেবে না, আমাকে মন মতো দেবে কাজ আমার কি দেবে না, সেটার অপেক্ষা না করে, বিকজ আমার অলরেডি আই এম 38, এবং এরপরেও যদি আমি আরো ওয়েট করি, আমি 40-তে ঢুকে যাবো। আমি কত ওয়েট করবো যে কে কবে আমাকে নিজের মন মতো কাজ দেবে? আর এখন বাংলায় কিন্তু এত কাজও হচ্ছে না। আগে কি হতো না, ইনিশিয়ালি আমাকে প্রোডাকশন হাউস কন্ট্রাক্ট করে নিত, বছরে তুই 3টে ছবি করছিস, আমিও নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছি, হচ্ছে, পরে তো আবার সেই প্রডিউসার আমায় ডেকে নিয়ে পরের ছবিটা দেবি। এখন সিনারিও নেই, এখন সবাইকে নিজেরটা নিজে ভাবতে হবে। সো আমার কাছে না এখন এই তুমি বিজনেস মাইন্ডেড বলছো, আমার বিজনেস মাইন্ড একদমই নয়। আমি এখন শুদ্ধ আমি চাইছি মানুষের মনে যেন আমি থেকে যাই, পরের পর হিট হোক ফ্লপ হোক, মন মতো কিছু ছবি করি নিজের দক্ষতায়, নিজে প্ল্যান করে। এখন শুধু আমার প্রায়োরিটি ওইটা না। বিজনেস আমি ওই বাণিজ্যিক ভাবে বলছিলাম না, ইউ নো দ্য ক্লিয়ার থিঙ্কিং মাইন্ড, যেটা মানে
some artists, you know, actors are just creative folks in a bubble with their fame. Oh, I'm, you know, great, I'm the industry, you know, ওরকম. But what I'm trying to say is that in this case তুমি যে এটা কিন্তু আমাকে বিক্রমও আমার শোতে এসে বলেছিলেন যে হিরোজ হ্যাভ টু নাও থিঙ্ক যে হাউ আর উই গোইং টু রিইনভেন্ট আওরসেলভস। আর তুমি যেহেতু এজটা ওঠালে, আই ফাইন্ড ইট কিউরিয়াস, এই জন্য আমি জিজ্ঞেস করছি, হিরোদের মধ্যেও কি এজিজমটা কাজ করে? উইমেনদের মধ্যে কাজ করে, ইউ মাস্ট বি নোয়িং দিস, রাইট? কিন্তু হিরোদের মধ্যেও কি 38 এবার আমি 40 ব্র্যাকেটে চলে যাব, কি আসবে আমার কাছে, এই আনসার্টেনটি, ইনসিকিউরিটিটা কাজ করে? It's not about how will I look on screen. Not It's look, not about that. It's about I'm losing time. I'm losing time. কতদিন বাঁচবো তো জানি না, বাট আমার বডি তো কবে না কত জবাব দেবে। I'm not concerned about my looks. I'm concerned about my energy. আমি যে এনার্জিটা নিয়ে কেল্লাফ হতে শুরু করেছিলাম, অবভিয়াসলি আফটার 15 ইয়ার্স এখন হয়ে গেছে, অনেক ম্যাচুরিটি এসছে অবশ্যই। সো আরো 10 বছর যদি কেটে যায় তো অবভিয়াসলি আমার এনার্জি কোথাও না কোথাও তো ড্রপ করবে। আমার প্যাশন সেম থাকতে পারে, লুকস নিয়ে তো আমি আরোই ম্যাটার করছে না, বিকজ আমার যেরকম লুকস হবে আমি সেরকম, আমি অভিনয় দিয়ে সেরকম ভাবে আমি কোপ আপ করবো আমি সেই জিনিসটা, বাট আমার এনার্জি। আমার এটা ভীষণ কিউরিয়াস লাগছে, যে জন্য আই এম আস্কিং ইউ, male heroes, do they also suffer the same pangs of ageism যেটা so many women on this couch যেখানে তুমি আজকে বসে আছো, they have talked about it, how the industry sidelines you maybe after marriage, after motherhood, though women like Deepika Bollywood, they are fighting for an 8-hour shift and she's come on record to say আরে হিরোরা তো 8 ঘন্টাই কাজ করতো, তারা তো উইকেন্ডে কাজই করতো না, আমাদের দিয়ে তখন প্যাচ সিনগুলো করাতো। এখানে কি অ্যাজ আ মেইন স্ট্রিম হিরো, ওয়াই আই এম আস্কিং ইউ, দেখো তোমার তো ফিজিক্যালিটির একটা ব্যাপার আছে অঙ্কুশ, ইউ নো, ইউ লুক আ সার্টেন ওয়ে, ইউ আর পপুলার বিকজ অফ দ্যাট অ্যাজ ওয়েল, রাইট? ইউ হ্যাভ ইউর উইমেন ফ্যান বেস, ইউ হ্যাভ ইয়াং মেন অর মেন হু লাইক ইউ, আর্নট ইউ স্কেয়ার অফ লুজিং দ্যাট? মানে তুমি এজটা বলছো, ইজ ইট অনলি দ্য এনার্জি, নাকি ইটস অলসো, ইউ নো, উই অল ফিয়ার লুজিং আওয়ার লুকস? না, লুকসটা আমার কাছে সত্যি অতটা ম্যাটার করে না, যে আমি পরে কিরকম দেখতে হয়ে যাবো, আমার স্কিন ঝুলে গেল হ্যান ত্যান, আই ডোন্ট কেয়ার, মানে সেটা আমার উপর ইয়ে হয় না। এবং আমি খুব বেশি আমার মুখে কিচ্ছু করি না, কিচ্ছু না। আমাকে অনেকে বলে যে একটু ট্রিটমেন্ট করা উচিত বা কিছু, আমি করি না সচরাচর, একদমই না। বাট ইটস অল অ্যাবাউট টাইম, ইটস লাইক ইটস মোর, আমরা এজ শব্দটা বলছি বাট ইটস লাইক লুজিং টাইম, ইটস লাইক টাইম। আমরা কে কতদিন বাঁচবো জানি না, বাট এটা তো ঠিক আমরা মৃত্যুর দিকে এগোচ্ছি, যত বছর যাচ্ছে, যত এজ বাড়ছে আমরা তো মৃত্যুর দিকে এগোচ্ছি, এটা তো সব থেকে বড় ফ্যাক্ট, এটা তো এটা রিয়ালিটি এটা। সো আমার ওইটাই কনসার্ন, যে আমি যত দিন যাচ্ছে, যদি আমি 2 বছর আমি কিছুই না করি, আমি যদি 2 বছর আমি এটা ভেবেই কাটিয়ে দিই আমি করবোটা কি হচ্ছে কি না হচ্ছে, আমি কাজ ছাড়া কি এলো কি গেল, আই এম লুজিং টাইম। সো দ্যাটস দ্য অনলি থিং। আর অফকোর্স এনার্জি একটা ম্যাটার করেই। আজকে যে ফুর্তির সাথে আজ থেকে 20 বছর আগে হয়তো আমি বা 15 বছর আগে কাজ করতাম, কোথাও না কোথাও সেটা একটু চেঞ্জেস আসবে সেটার মধ্যে। দ্যাটস দ্য অনলি থিং। ইউ আর নট ওয়ারিড অ্যাবাউট ইওর লুকস? নো, কি লুকস এলো তাতে বয়স্ক লাগাতে 4টে মেয়ে ফ্যান ফলোইং কমে গেল, এবং সেটা হয় না আজকালকার যুগে। মানে আমি যে কোনো ল্যাঙ্গুয়েজের দেখো, আজকে কিন্তু এখনো অবধি ইয়াং জেনারেশন থেকে বেশি রেলেভেন্ট ওল্ড অ্যাক্টর্স, দ্য ওল্ড অ্যাক্টর্স আর কামিং ব্যাক রাইট নাও। সেটা তুমি হিন্দি বলো, অন্যান্য ল্যাঙ্গুয়েজের বলো, ইয়াং জেনারেশনকে হালকা করে ব্যাক সিটে ফেলে দিয়ে না, ববি দেওল ইজ কামিং ব্যাক, শাহরুখ সালমান ইজ স্টিল রুলিং, আমির সবাই এলো, তো সানি দেওল ইজ কামিং ব্যাক। সো কোথাও না কোথাও মনে হচ্ছে ওরাই আবার সামলাচ্ছে। কিন্তু আমার যেটা ইন্টারেস্টিং লাগে যে আজকাল ওয়েল মেইনটেইন কথাটা ছেলেদের উপরও লাগু হয়ে গেছে। আই লাভ ইট, বিকজ এর আগে when I would say tell people my age of 47, oh you're very well maintained, আমি কি well maintained, you know, but এখন I hear men say this to other men, for instance in my gym, that boss তুই কিন্তু নিজেকে খুব ভালো মেইনটেইন করিস। I love it, the fact that it's become, you know, something which is মানে কোনো জেন্ডার বায়াস নেই এখানে, everybody wants to keep themselves fit, mentally strong, energetic, that's the main ইয়ে। এবার তোমার এই সিনেমাটা বেরোনোর আগে, রক্তবীজ বেরোনোর আগে, there was this whole ED, I think the media made a huge hoopla of it, but somewhere যখন ইডি থেকে ডাক আসে, আমরা একটা ধরে নাও সিম্পল মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা অলওয়েজ ভাবি যে ও মাই গড, এ তো নিশ্চয়ই মন্ত্রী হবে, কিংবা ইউ নো সাম চোর, ইউ নো, দ্যাটস দ্য কাইন্ড অফ পাবলিক পারসেপশন। ডিড দ্যাট
jar you because it was just before the film release? মানে তুমি আর মিমি দুজনেই তোমরা গেলে, মিমি is a dear friend না আমি জানি। না না আমি ওইসব কিছু ভাবিনি বিকজ আই নো মাই সেলফ, সো ওইটাতে আমার কোনো নার্ভাসনেস বা ওরকম কিছুই হয়নি। এবং যাওয়ার পরও সেরকম কিছু কনসার্ন হওয়ার মতো Just কিছু হয়নি, documents জাস্ট দেখানো। ডকুমেন্টস কিছু দিয়েছেন, আমি জমা দিয়ে দিয়েছি সেই ডকুমেন্টসগুলো। But did you feel that because I saw a couple of posts যেখানে they were questioning actors choices, যে তোমরা যখন যেটা endorse করো, of course তোমরা endorse করবে, you are popular, সেইটা ধুয়ে ব্র্যান্ডটা খাবে, কিন্তু what are you choosing? You're choosing a betting app. Is that legit? Is that, I mean, moral is a very big heavy word, but actors-দের কি তাহলে কোনো দায়বদ্ধতা নেই to do the right thing, or is it only money? মানে these debates were coming up. নো অ্যাকচুয়ালি কি হয়েছে না, আমি এখানে মানে আই এম নট অ্যালাউড টু স্পিক মাচ অ্যাবাউট দিস, বাট দ্য থিং ইজ দ্যাট কি তুমি যদি আমায় বলো, ইটস নট কি খুব দেয়ার লট অফ থিংস দ্যাট হ্যাপেন্ড যেটার কারণে এইটা বলাটা ভুল যে কি ক্ষতি হচ্ছে কি না হচ্ছে জেনেই করা হয়েছে বা জিনিসটা, সেটা আমি মানে আই এম নট অ্যালাউড টু স্পিক, তাই আমি ডিটেলসে বলতে পারছি না। বাট ইটস নট লাইক দ্যাট কি বিশেষ করে আমাদের ক্ষেত্রে কি এটার কনসিকুয়েন্সেস কি না কি সেটা খুব জেনে করা বা কিছু, বাট ইন ডিটেলস আই ক্যানট say Sure. right now. No problem. But to me, once you came back, your fans embraced you just the way they did. Mani, did you feel any dip in that? No. আর মা কি বললো? মা যেমন একটু টুকটাক, ওদের তো এই 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 She must have been worried. হ্যাঁ একটু তো ওয়ারিড থাকে, অত জানে না অত বোঝে না কি হচ্ছে না হচ্ছে এই ওই, বাট নাও শি ইজ ওকে, you've calmed her down. রাইট। আর তোমার তো মানে যেটা আমি বলছিলাম, তোমার ফিল্মোগ্রাফিটা সো ডাইভার্স দ্যাট তুমি ইউভ বিন আ টেলিভিশন প্রেজেন্টার অ্যাজ ওয়েল, আর সেটাতে ইউভ অ্যাকচুয়ালি বিন আ ভেরি like a fun person, but not this really, you know, the hero, but you've been more like a friend as a host, you know, তুমি যিশুকে এমব্রেস করছো, মজা করছো, ইয়ে করছো, মানে it's more like that. But সেটা cut to the guy we saw in Mirza, right? This really rugged, ripped, একদম মানে ওরকম গালিকা ইয়ে। তো এটা কি একটা মানে is it a conscious thing to balance out your career, যে okay, I will have this image of myself which is for the masses, but as a TV presenter this is who I am, fun, easy. This is who I am, মানে তুমি টিভিতে যেটা দেখছো ওটাই আমি, কিন্তু আমি না ওই মুখোশ পরে বেরোতে পারি না, আমি পারি না, আমাকে ইউ অ্যাকসেপ্ট মি, ইউ রিজেক্ট মি, আমার কিছু আমি পারবো না, আমি বেশি দিন মানে কোথাও না কোথাও আমার ওই সেলফটা বেরিয়ে আসবেই। এবং যারা আমাকে চেনে, ইভেন ইন্ডাস্ট্রিরও যারা আমাকে চেনে তারা জানে আমি খুব বেশি গম্ভীর বসে থাকলে ওরা ভাবে কিছু হয়েছে, কিছু নাই, কিছু কেউ এটা বলে না যে অঙ্কুশ কিন্তু অ্যাটিটিউড নিয়ে বসে আছে, কেন জানে আমার মধ্যে ওটা নেই। মানে আমি মানে একটা অবভিয়াসলি একটা কি বলবো, একটা পজিটিভ অ্যাটিটিউড দ্যাটস আ সেপারেট থিং, যে আমি কোথাও যাচ্ছি মার্জিত ভাবে বসছি, অহংকার ওই যখনই কোথাও চুপচাপ বসে থাকি না, মানে অনেকে কি হয় যে যাদের হয়তো পারসেপশনই ওরকম, ও বলে যে বাবা ও তো ওরকম করেই বসে থাকে, ভাও খাচ্ছে বা ওরকমই, আমার ব্যাপারে জীবনে কেউ বলবে না যারা আমাকে চেনে, ওরা ভাবে আমার শরীর খারাপ, আমার কিছু হয়েছে, কারণ খুশি ভাবে বসে থাকতে পারে না, ওরকম মানুষই না। হ্যাঁ আমি এরকমই, আমি একদমই মানে so you're easy and you know just absolutely, আর ওটা আমি কিছুতেই চারটে ক্যামেরা আছে বলে হঠাৎ করে নিজেকে একটু সংযত করে একটু অদ্ভুতভাবে ঘুরতে শুরু করলাম, এই করলাম, আমি ওটা পারি না। মানে তখনই হঠাৎ করে যখন আমার খুব প্রিয় মানুষ, ইন্ডাস্ট্রিরও হতে পারে, যাকে আমি সত্যি মন থেকে ভালোবাসি, আমি রেসপেক্ট করি, তাকে দেখলে আমি যেভাবে রিয়্যাক্ট করব না, ওটাই আমি, এবং রিয়্যাক্ট ওইভাবেই করবো, আমি চুমু খেয়ে দিলাম, জড়িয়ে ধরলাম পেছন থেকে, এই করলাম, আই উইল ডু দ্যাট। আমি যেটা যিশুদাকে দেখেও করি, আবিরদাকে দেখেও করি, জিদ্দাকে দেখেও করি, সো ইয়া। And are you friends with these guys, or is there a lot of rivalry between you? Yeah, obviously রোজ দেখা করা, আড্ডা মারা, চা খাওয়ার মতো বন্ধু নয়, বাট দ্য কাইন্ড অফ লাভ অ্যান্ড ওয়ার্মথ আই শেয়ার উইথ অল দিস অ্যাক্টার্স, সেটা খুবই বেশি। মানে ইনফ্যাক্ট এরকমও হয়েছে আমি আমার ডাউনফল বা আমার মন খারাপ মোমেন্ট, আমি ডিপ্রেসিং বলবো না, বা যখন একটু মন খারাপ হয়, একটু লো ফিল করি, যখন মনে হয় যে ক্যারিয়ারটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, চয়েস অফ ফিল্মস একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, সেইটা না মন খুলে এদের সাথে বলতে আমি দ্বিধাবোধ করি না। জিদ্দা হোক, সেটা আবিরদা হোক, সেটা যিশুদা হোক, এবং কোনো না ওইগুলো মানে আমি আমার কালিগের সাথে এগুলো কেন আলোচনা করবো, আমার কি ফিল করছে, আমি কেন নো 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 নো। আর তোমার যখন এই ব্যাড স্পেলটা যাচ্ছিল অঙ্কুশ, when one after the other the films were duds at the box office, see, this is a competitive industry, right? You're also getting into film production, so there is this whole tamjam of that. How were you keeping yourself this balanced and centered? Because কি হচ্ছে না, আমি
আমি বুঝতে পারছিলাম ওই ছবিগুলো কেন ওয়ার্ক করছিল না। ওকে, আমার হয়তো আরো ডিস্টার্বিং লাগতো যদি আমি বুঝতে না পারতাম। তুমি বুঝেছিলে? আমি বুঝতে পারছিলাম কেন। আমি Okay. যদি ক্লুলেস থাকতাম না, আমার কোথাও না কোথাও জিনিসটা ডিস্টার্ব করতো। কারণ আমি না বুঝতে পারছিলাম এবং আমি রিলিজের আগেই জানতাম এই ছবিটা কিচ্ছু হবে না। আমার খারাপ লাগছিল, এবার অনেকে বলতে পারে করলে কেন বুঝে না, যে সময়টা রিয়েলাইজ করতে শুরু করছিলাম না, সেই সময়টা তখন অনেক দেরি হয়ে যাচ্ছিল। বিকজ একটা টাইমের পর আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু প্রডিউসার আসতে থাকলো যারা বেসিক্যালি ফিল্ম বানাতে আসেনি, ঠিক আছে, যারা একটা অদ্ভুত স্কিম নিয়ে এসেছিল যে আমি এত টাকায় বানালাম, আমি এত টাকায় স্যাটেলাইট ডিজিটাল আগে থেকে বিক্রি করে দিলাম, আমার এত টাকা ঘরে এলো, এইটুকু টাকার মধ্যে ছবিটা যাই তৈরি হোক, ইভেন ইফ ইট ইজ আ ট্র্যাশ, আই উইল মেক ইট and I will without any promotion, without any number of theaters, এই মার্কেটিং একটুখানি একটু হলে আমার, যাতে আমার ঘর থেকে বেশি টাকা না যায়। আমাকে এরকমও বলেছে এক প্রডিউসার একজন, অঙ্কুশ একটা দুটো প্যাশনেটলি করলে ঠিক আছে, বাকি সময় বেশি স্ক্রিপ্ট দেখো না, করে নাও। আলা কেন না, তার কারণ এইটা তো আমার স্যাটেলাইট ডিজিটাল বিক্রি হয়ে গেছে আগেই, সো এবং ওরা বলেছে পাতি গ্রাম বাংলার মতো ছবি বানাও। চ্যানেল বলেছে তোমায় পাতি গ্রাম বাংলার মতো ছবি বানাও, and now you are coming and telling and you are narrating me this shit. তো আমি চ্যানেলেও জিজ্ঞেস করলাম, বড় চ্যানেল আমাদের, কর্পোরেট হাউস চ্যানেল, ওরা বললো যে আমরা বললাম যে যেসব ছবিগুলো তোমাদের আগে হতো সবকিছু থাকতো, ওইটা টেলিভিশনে খুব ভালো রেটিংস দেয়, নাও ওইগুলোই এখনকার মতো করে যদি আমরা বানাই, যেমন রোহিত শেট্টিও বানাচ্ছে, সবাই বানাচ্ছে, আমি ওইটা বলেছি। আর ও যদি তোমাকে গিয়ে এইটা পোর্ট্রে করে যে আমরা পাতি গ্রাম বাংলা, পাতি গ্রাম বাংলা আবার কি শব্দ হয়, হোয়াট ইজ দিস পাতি গ্রাম বাংলা, পাতি গ্রাম বাংলার মতো বানাও। এবং এরকম অনেক প্রডিউসার এসেছিল, ঠিক আছে, এবং এমনও হয়েছে আমি খুব ভালো গল্প দিয়েছি, সেই গল্পটা শুরু হলো 11 দিনে শেষ করে দিল সেই গল্পটা, শুটিং 11 days, কেন না স্যাটেলাইট ডিজিটালের টাকাটা উঠে খরচা হয়ে গেছে, এরপরে আর করবে না। বাহ। এবং স্যাটেলাইট ডিজিটালও এমন যে যা দিচ্ছে, হ্যাঁ কিছু তো ঘরে আসুক, বিকজ ইটস আ বিজনেস। ও আমি 3 টাকা পাচ্ছি, তাহলে 1.5 টাকায় ছবি বানিয়ে নি, বাকি 1.5 টাকা আমার। আর আমরা কিভাবে ছবি করি, আমি নিজেও যখন হয়েছি, আমি যদি 1.5 টাকা পাই, আমি 4 টাকা দিয়ে তো ছবি বানাচ্ছি, কি ঘরে আসবে জানি না। অনেক প্যাশনেট মেকার্সরা বানাচ্ছে, অনেক বড় বড় প্রোডাকশন হাউসেস বানাচ্ছে, তাই জন্যই আজকে বাংলা ইন্ডাস্ট্রি টিকে আছে। কোথাও না কোথাও আমি এই জালটাতে বেশি পড়ে গেছিলাম, যখন বড় প্রোডাকশন হাউস থেকে বেরিয়ে, তাদের কন্ট্রাক্ট থেকে বেরিয়ে যখন ইন্ডিভিজুয়ালি কাজ করতে শুরু করলাম, তুমি সে ইএমআই এর জন্য বলো, কি পয়সা পাচ্ছি বলে, আচ্ছা ভালো টাকা দিচ্ছে বলে বোকামো করে হ্যাঁ বলে, আমি নিজের দোষ, আমি তো সব থেকে আগে বলবো দোষ আমারই, কাউকে ব্লেম করছি না, আমারই ফল্ট। কিন্তু আমি এরকম জায়গায়, তো যখনই সিনেমাটা মিডওয়ে হলো, আমি বুঝে গেলাম ইটস গোয়িং নোওয়্যার, দ্য ফিল্ম, দিস ফিল্ম কান্ট ওয়ার্ক, বিকজ আমি মনিটর দেখে বুঝতে পারছি কি বাজেভাবে শুট হচ্ছে, যেমন ভাবেই শুট হচ্ছে, যা কিছু। আমি কোথাও না কোথাও যে ফিল্মগুলো আমার একদমই চলেনি, আমি কোথাও না কোথাও রিয়েলাইজ করতে পেরেছিলাম এগুলো, মানে একটা হয় না যে অডিয়েন্স কি চাইছে বুঝতে পারছি না, কেন চলছে না, এটা ফিলই হয়নি। আমি হলেই দেখতাম না এই ছবিগুলো, তো অডিয়েন্স কি দেখবে, আমি নিজেই অ্যাজ অ্যান অডিয়েন্স আমি দেখবো না। এক্স্যাক্টলি, সো কোথাও না কোথাও নার্ভাসনেসটা, টেনশনটা ক্রিয়েট হয়নি, কারণ আমি জানতাম এই ছবিগুলো না চলার মতনই ছবি। Was it to maintain your lifestyle? তুমি ইএমআই বললে, and often stars say that একবার একটা হিরো বা হিরোইন বা সিরিয়াল এ যারা অ্যাক্টিং করে, তাদের একটা লাইফস্টাইল এসে যায়, বড় গাড়ি, বডিগার্ড, পিআর, মেশিনারি যেটা বলে এখন, অন্তরাজ, অনুরাগ কাশ্যপ হ্যাজ কয়েন্ড দ্যাট ওয়ার্ড, রাইট? তোমারও কি সেইটার একটা দায়বদ্ধতার জন্য ইউ আর চুজিং দিস? আমার অন্তরাজের কোনোদিন কোনো অ্যাপা ছিল না, আমার অন্তরাজ বলে আমার কোনোদিন কিছু ছিল না, আমার এও নেই। যতটুকু আমি একা সামলাতে পারবো না, ততটুকু হেল্পিং হ্যান্ড আমার, এর বাইরে শো অফের জন্য আমার কোনোদিন কিছু ছিল না, আজও নেই, ভবিষ্যতেও হবে না। আমার ততটুকুই আমার আশেপাশে লোকজন, ততটুকুই যতটুকু আমি একা সামলাতে পারবো না। এবং তোমার সাথে আমি নিজে কথা বলেছি, আমি তোমার হোয়াটসঅ্যাপ করতেই পারলাম টক টু মাই ম্যানেজার বলে, কারণ আমি তোমার সাথে ওইটুকু কনভারসেশন করতে পারবো যে আমি কখন আসছি, কখন আসবো, কি ব্যাপার, তুমি কি চাইছো বলো, এটা করতেই পারি, ঠিক আছে। যেসব জায়গাগুলোয় গেলে আমি জানি আমায় লোক ঘিরে ধরবে না, জাস্ট একটু হ্যান্ডশেক করবে, সেখানে আমি 4টে বাউন্সার নিয়ে যাবো না। আমার ওখানে একজনও বাউন্সার থাকে না। আমি কতবার সাউথ সিটিতে আমি আর ঐন্দ্রিলা একা শুধু ঘুরেছি, এবং তোমার স্টোরেও ঘুরেছি সাউথ সিটি, এমন নয় যে টুক করে গেছি চলে এসেছি, প্রপার ঘুরেছি উইদাউট আ সিঙ্গেল বাউন্সার রিসেন্টলি। তো কারণ কি হয়, সাউথ সিটিতে অতটাও প্রবলেম হয় না। তো আমার কাছে না ওই জিনিসটা কোনোদিন ম্যাটার ছিল। হ্যাঁ, আমার
একটু গাড়ির শখ। ইনিশিয়ালি আমি যখন ভাড়া বাড়িতে থাকি তখনও আগে গাড়ি কিনেছি, তো তারপর বাড়ি। হ্যাঁ তারপর বাড়ি। তো ওইটা আমার একটু ছিল, আমি যত টাকা নয় ছয় করেছি বলতে পারো গাড়ির পেছনে। আমি এখন রিগ্রেট হয় যে বাচ্চা ছেলের মতো গাড়ি কিনেছিলাম, গাড়ির প্রচন্ড শখ আমার। এখন বুঝেছি, প্রডিউসার হওয়ার পর আরো বুঝেছি, একটু রেসপন্সিবল হয়েছি, এখন ওটাতে একটু স্টপ দিয়েছি। আর হ্যাঁ আমার একটু গাড়ির পেছনে নেশা, ওটা নেশা, গাড়িটা গাড়ির খুব শখ। I can see that. এবার তুমি বললে তোমার you have a lot of good well wishers, আমি বলবো friends is a big word in the industry. What about the women friends in the industry? Recently again maybe media created your cold war with Nusrat, যেখানে তুমি বলেছো যে it's like two co-stars drifting apart after a couple of films. It's quite natural. আমি আর এক্স ধরে নাও একটা we are working together, তারপরে আমরা যে যা নিজের পথে চলে গেলাম। হয়তো সবসময় we are not in touch, doesn't mean that I hate the person or I'm bitching out the person, but why is there this media গঠিত this whole thing যে অঙ্কুশ আর নুসরাতের মধ্যে there's been a cold war? এটা কি? তুমিও জানো it's all about thumbnail-এ কি আছে, রাইট? এটা কিছু করার নেই, কাউকে দোষ দিচ্ছি না আমি। it's all about thumbnail-এ কি লেখা আছে, তবেই তো মানুষ ক্লিক করবে। এত হাজার হাজার কন্টেন্টের মধ্যে আমি ক্লিক কোনটা করব? আমি স্ক্রোল করতে করতে কোনটা আমার চোখে নজরে আসবে আমি স্টপ করে যাবো এবং ওটাতে ক্লিক করবো। it's all about that, না আমি ওটাকে অবশ্যই একদমই ফোন কিছু তুলে গায়ে বাকি না। কথা বলেছো কখনো? না আমার কোনোদিন কিছুতে, হ্যাঁ কিছু জিনিস যেগুলো খুব আনএথিক্যাল লেগেছে, যেটা হয়তো আমি বলিনি, ভুলবশত লেখা, ইচ্ছে করে লেখা টু গ্র্যাব অ্যাটেনশন, সেখানে আমি বলেছি। আদারওয়াইজ আমি কোনোদিন এগুলোতে মাইন্ড করি। And amongst the women friends you shared an incredible chemistry with Koshani. I thought it was very natural. I thought তোমাদের যে romantic pairing-টা was lovely. You all looked good together, তো Koshani is also a dear friend. তুমি বলছিলে there was a scene when you kissed her and you were comfortable. সেটা মানে do you have that comfort level with other female co-stars? Of course. Who are they? যারা 2010 সেই সময় আমার সাথে লঞ্চ হয়েছিল। মিমি is a dear friend. তোমার same apartment-এ থাকে. She's your neighbor. হ্যাঁ, শুভশ্রী is a very dear friend of mine. মানে যাদের সাথে অ্যাক্টিং করলে মানে মনেই হয় না যে we are just acting. But Shubhasree and you have only acted in one film together. One film, but এটা কি unique? Two films, একটা রিলিজ হয়নি, পাখি বলে একটা সিনেমা we did, but এখন অবধি রিলিজ হয়নি ফিল্মটা। কোভিড এর সময় অনেক ইস্যুস হয়েছিল, এই তো স্টিল ফিল্ম কমপ্লিট, বাট এখন ইটস ডান, বাট এখন রিলিজ হয়নি। বাট বাট আমাদের অফ ক্যামেরা আমাদের যে কাইন্ড অফ টাইম উই নর্মালি স্পেন্ড, সেটা ডান্সবালা ডান্সে হতে পারে ওইটার কারণে, বা এমনিও যে বন্ডিংটা আমাদের প্রথম ছবি করার সময় হয়ে গেছিল না, দ্যাট ওয়াজ সো স্ট্রং বন্ড, যে সেইটাকে ইন্ট্যাক্ট রাখার জন্য না আমাদের ফিল্মের দরকার পড়েনি, আমাদের একসাথে হওয়ার দরকার পড়েনি, আমাদের একসাথে কাজ করার দরকার পড়েনি। ইট ওয়াজ মানে ইটস স্টিল দেয়ার। But you kept in touch. Yeah. That's nice. এবার তোমার তো নতুন প্রোডাকশন, তোমার জানুয়ারি মাসে। I love the title. সেই টাইটেলটার পেছনে কি তোমার পার্সোনাল এক্সপেরিয়েন্সেস উইথ অল দ্য জটিল women in your life? It's a very relevant subject. মানে নারী চরিত্র, এই যে মেয়েদের বোঝাটা কঠিন, এটা যে অনেক পুরুষরা যখন একসাথে আড্ডা মারে এটা নিয়ে খুব আলোচনা করে, ঠিক আছে? যে মেয়েরাও দেখবে অনেক সময় বলে যে আমাদের মন তোমরা কোনোদিন বুঝতে পারবে না, ছেলেরা বলে সত্যিই বুঝতে পারবো না, নমস্কার তোমাদের, মানে এইরকম। এই যে বয়েজ এন্ড গার্লস এর মধ্যে, মেন এন্ড ওমেনের মধ্যে এই যে কনফ্লিক্টটা, যে তোরা কমপ্লিকেটেড, তোদের বোঝা মুশকিল, তোদের হ্যাঁ মানে না, না মানে হ্যাঁ, কোনটা কি বুঝি না। হ্যাঁ, সো এই যে জিনিসটা নিয়ে ইটস আ সোশ্যাল কমেডি, যেটা ফ্যান্টাসি কমেডিও তুমি বলতে পারো। আমি এখন খুব ডিটেলসে বলছি, আস্তে আস্তে বলবো ছবিটা যখন আরো কাছে আসবে। ইটস আ ফ্যান্টাসি সোশ্যাল কমেডি, যদি এটা জনরের আমি নাম দিই। ফ্যান্টাসি কেন বলছি সেটা যখন টিজার ট্রেলার আসবে তখন জানতে পারবে যে কেন ফ্যান্টাসি বলছি। ইটস আ ব্রিলিয়েন্ট সাবজেক্ট। Okay, আর তুমি you've been in a very long relationship with Oindrila, and every year one hears the gungun batashe gungun, যে is it happening or is it not? আমার যেটা তোমাকে জিজ্ঞেস করার is you're wearing a ring on your left hand. I wanted to ask, এটা কি wedding ring? না gold ringটা, gold ring না, এটা Oindrila গিফট করেছিল। হ্যাঁ, wedding ring না, এটা গিফট, it's just a ring. হ্যাঁ, but the point is আমাদের সমাজে we talk about acceptance. তুমি যেহেতু মানে সোশ্যাল কমেডিরও কথা বললে, but somewhere দেখবে একটা কাপল যারা অনেক দিন they have been partners, they have lived together, they have say made movies together, দুটো জিনিস হয়। একটা হলো এদের কি আর কোনোদিন বিয়ে হবে না, বিয়ে আর এদের রিলেশনশিপের মধ্যে ডিফারেন্সটা কি? মেবি আ বাচ্চা। apart from that what is the difference? You're a partner, you're staying with the person, you're working together, it's the same.
আর একটা জিনিস সেটা হয় স্পেশালি ওয়ে উইমেন ফেস ইট, সেটা হলো ইফ অঙ্কুশ, মাই বয়ফ্রেন্ড, ঐন্দ্রিলা's boyfriend, is a producer and an actor and you're a co-star, then this is one another kind of nepotism, that in all his films it will only be Oindrila and Ankush, when he will only promote his wife or girlfriend or lover or whatever. তুমি দুটোই আনসার করো যে এই যে কনস্ট্যান্ট স্পেকুলেশন অ্যাবাউট ইয়োর ম্যারেজ, ডাজন্ট ইট গেট টু ইউ? I mean, you're in a long relationship, which according to me is a marriage. Almost 14 and a half years. Exactly. এবং I think আমাদের কাছে না ম্যারেজটা কোনোদিন ওইভাবে প্রায়োরিটি ছিল না। দেখো, ম্যারেজ এমন একটা জিনিস যেটা আমাদের চয়েস, আমরা করব কি করব না, বাট লাভ ইজ আ থিং যেটা আমাদের চয়েস হোক না হোক, এটা মনের ব্যাপার। একটা মানুষকে ভালো লাগা জোর করে আমি আটকে রাখবো না, ভালো লাগছে মানুষটাকে, এটা একটা ন্যাচারাল, এটা ভগবানের দেওয়া ইমোশন, এটা তুমি কিছু করতে পারবে না। বাট ম্যারেজটা আমাদের হাতে, সো কখন করব, কখন ঠিক মনে হবে, আদেও করব কিনা, দ্যাটস আওয়ার চয়েস। আর অনেকে না যখনই বলি না যে আদেও করবো কিনা, সামা বলে নিশ্চয়ই মনে কোনো কিছু একটা আছে। এদের ধারণা যদি কিছু অন্য কাউকে পছন্দ হয়ে যায়, পালানোর সুযোগটা ইজি, 4টে জায়গায় সই করতে হবে না, অনেক কিছু ফর্মালিটিস নেই, অ্যালিমনি দিতে হবে না, এখন তো ওইটা অ্যালিমনি দিতে হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে অত ফর্মালিটিস কিছু থাকবে, মানে ইজি ওয়ে আউট। ইটস নট লাইক দ্যাট আমাদের ক্ষেত্রে। ইটস দ্যাট কি আমাদের ফ্যামিলি ইনভলভমেন্টটাও এতটা জেনুইন এই পুরো জিনিসে। বাবা মায়ের মধ্যে ওই জিনিসটা নেই, নাতিপুতি দে এই করোনা কবে নাতি হবে, কি হবে না হবে, ওইসব বাবা মায়েদের ওইসব জিনিস নেই। যেভাবে 14.5 বছর ধরে আছি, লাইক ওরকমই তুমি যেটা বললে হাজব্যান্ড ওয়াইফের মতন চলতে থাকছে পুরো বিষয়টা, এন্ড ইউ আর হ্যাপি ইন দ্যাট স্পেস। হ্যাঁ, অবশ্যই যদি লিগালি করতে হয় করে নেবো, হয়তো ধুমধাম করেও করলাম না, জাস্ট সাইন করলাম দুজনে, ইটস আওয়ার চয়েস। মানে এখন ও অনেকদিন সিরিয়ালে একটা প্রচুর নাম করার পর ওর ইচ্ছা বা সিনেমা করবে, সিনেমায় ওর জায়গাটা শক্ত করার যে লড়াই, সে এখন ওই লড়াইটা লড়ছে। এবং কোথাও না কোথাও সেইটাতে যদি আমি এখন বিয়ের রেসপন্সিবিলিটি, বিয়ের জিনিসটা চাপিয়ে দিই, ইট উইল বি আনফেয়ার ফর হার। ও এখন এটাতে মন দিক, ও উল্টে ও করতে চায় না তা নয়, আমি বলি যে তুমি আগে এটাতে মন দাও। Are you worried that marriage will change the popularity status? এখনই যুগটা নেই। এখন না মানুষ না, আগে কি হতো না, আগে না সেলিব্রিটিদের যেহেতু একমাত্রই বড় স্ক্রিনে দেখতে পেতো, তার আগে এন্টারটেইনমেন্ট ফ্যাক্টর বলতে অনলি আমি কখন আমার পাশের ওই সিঙ্গেল স্ক্রিনটাতে গিয়ে সিনেমা দেখবো, তখন একটা আলাদা পারসেপশন, আলাদা একটা পার্সপেক্টিভ ছিল একটা হিরো হিরোইনের ক্ষেত্রে। এখন মানুষ অনেক ম্যাচিওরড হয়ে গেছে, ওই জিনিসটা নেই। এখন মানুষ ভালোবাসে ইন আদার সেন্স, কি আমার একে খুব পছন্দ, এর অভিনয় আমার খুব ভালো লাগে, এর সাথে আমি কানেক্ট করতে পারি। তার বিয়ে হয়ে গেল বলে ওর সিনেমা দেখবো না, এবার তো মা হয়ে গেছে, এবার তো ও বিয়ে হয়ে গেছে, ও তো একজনের বউ, ওর মধ্যে হটনেসটা আর আমি পাই না, এখন ওই জিনিসটা আর নেই, সত্যিই নেই। মানে আমি যদি আমাদের বাংলার উদাহরণ দিই, শুভশ্রী is doing a very good job even after becoming a mother, after becoming a wife, she has a second innings, she's running a second innings, মানে literally and I'm very happy for her. তো আমার somehow মনে হয় যে এগুলো এখন একদমই কোয়েলদিকে এখনো মানুষ পাগলের মতো দেখতে চায় অন স্ক্রিন। সো আমার কোথাও না কোথাও হিন্দিতেও আলিয়া ভাট গট ম্যারিড, দীপিকা গট ম্যারিড, কিচ্ছু না, এখন মানুষে ক্রাফট দেখতে আসে, স্টোরি ক্রাফট। ওর ওপর একটা মায়ের ছাপ লেগে গেল, ওর ওপর একটা বউয়ের ছাপ লেগে গেল বলে আমি আর ওকে হট নজরে দেখবো না, আমি আর ফ্যান্টাসাইজ করবো না কাইন্ড অফ অ্যাজ আ হিরোইন, অ্যাজ আ ওই যুগ আর নেই। এখন লোকে ক্রাফট দেখতে আসে, অডিয়েন্স অনেক ম্যাচিওরড হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ার যুগে ওই জিনিসটাও এখন চলে গেছে, মিস্টিকটাও চলে গেছে, এভরিথিং ইজ আউট देयर নাও। আর এটা তুমি বললে যে এই যে একসাথে কাস্ট করার বিষয়টা, দেখো উই আর নট ফুল এনাফ, যে আমরা না অতটা বোকা নই যে এটা না নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারবো সারাক্ষণ একসাথে একে অপরকে কাস্ট করে। একটা টাইমের পর দুজনেই রিজেক্ট হয়ে যাবে, ওই পেয়ারটাই রিজেক্ট হয়ে যাবে। এবং যেটা হয় সেটা হচ্ছে আমরা যে কটা ছবি করেছি, যখন প্রথম আমরা ছবিটা আসে, আগে কিন্তু ঐন্দ্রিলা চয়েস ছিল, ঠিক আছে, অ্যাজ এ হিরোইন, আমি রেকমেন্ডও করিনি। আমরা লাভ ম্যারেজ বলে একটা সিনেমা করেছিলাম, সেখানে কিন্তু আমাদের যে প্রডিউসার রানেদা, সেখানে রানেদার কন্ডিশনই ছিল যে ঐন্দ্রিলা করবে, নাহলে তুইও বাদ, লিটারালি এরকম ছিল যে নাহলে তুইও বাদ, আমি কি দোষ করলাম, বলো না করলে তোরা দুজন করবি, এটা ছিল। আমি বলিও নি। আর আমার না, আমি অনেকবার ইন্টারভিউতে বলেছি, আমার ঐন্দ্রিলাকে রেকমেন্ড করতে আমার লজ্জা লাগে, আমার ভীষণ শাই ফিল হয়, আমার খালি মনে হয় যদি ঐন্দ্রিলাকে নেওয়ার
ওর ইভেন ঐন্দ্রিলার তরফ থেকেও কিন্তু এই জিনিসটা, হ্যাঁ, যদি আমার ওকে নেওয়ার ইচ্ছে না থাকে না, ফট করে এই মিটিংটা যেই হয়ে যাবে বাইরে বেরিয়ে বলা পুশ করছে, নিজের গার্লফ্রেন্ডকে পুশ করছে, আমার ইচ্ছা নেই নেওয়ার, নিতে হবে এখন ওকে। আমি খালি মনে ওরা নেই হয়তো এই ডিসকাশনটা করি, ঐন্দ্রিলাও তাই খালি মনে হয় যে হয়তো ওর কাছে অফার এলো, ও যে বলে অঙ্কুশ না করলে আমি করবো না, ওকে হিরো নাও, ও হয়তো খালি ভাবে যে বাইরে বেরিয়ে বলবে যে শুরু হয়ে গেল নাটক, এদের এই নিলে এই করবে, এই নিলে এই করবে, এ কোনো ক্রিয়েটিভ কোনো ফ্রিডম নেই আমাদের মধ্যে। আমার খালি মনে হয় যে সে মানুষটা বেরিয়ে গিয়ে আলোচনাটা করে, ওইটা না আমার খালি ওই জিনিসটা ফিল হয়। ওই জন্য আমার সবসময় বলি যে তোমরা কাদের চাও বলো, কি না কি 70% টাইম হয় মেবি যারা নতুন মেকার্স, প্রডিউসার বা ডিরেক্টর, তারা হয়তো ভাবে যে আমাকে অ্যাপ্রোচ করলে যদি ঐন্দ্রিলার নাম নিই, অঙ্কুশ তাড়াতাড়ি হ্যাঁ বলবে, আর ঐন্দ্রিলাকে অ্যাপ্রোচ করার সঙ্গে যদি অঙ্কুশের নাম দিই, ঐন্দ্রিলাও তাড়াতাড়ি হ্যাঁ বলবে ছবিটাতে, ও দুজনে একসাথে করতে পারবো, বা হয়তো রেমুনারেশনটাও অ্যাডজাস্ট হয়ে যাবে, প্যাকেজ যেটাকে আমরা বলি, প্যাকেজে হয়ে যাবে, বাই ওয়ান গেট ওয়ান টাইপের। বাট আমাদের মানসিকতা একদমই ওরকম নয়। আরেকটা জিনিস হচ্ছে, আমি যখন ওকে নিয়ে ভাববো, ও সেটা চায় যে অফকোর্স ও তো এমন নয় যে এমন একটা বাইরে থেকে আসা মডেল যে আমার সাথে হঠাৎ রিলেশন এলো, এবার আমি জোর করছি ওকে ফিল্মে আনানোর জন্য বিকজ শি ইজ বিউটিফুল বা হ্যান ত্যান। শি ইজ অ্যান অ্যাক্টর ফার্স্ট। ও আমি যখন জানতামই না ইন্ডাস্ট্রিতে করবো, ইন্ডাস্ট্রিতে আসবো কিনা জানতাম না, যখন থেকে আমি ভাবছি ডাক্তার হবো ওই সময়, সেই সময়টা থেকে ও চাইল্ড আর্টিস্ট, সেই সময়টা থেকে অলরেডি সিনেমা করা শুরু করে দিয়েছে, বুম্বাদার সাথে সিনেমা করছে তখন অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট, জিদ্দার সাথে অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট সিনেমা করছে ও, এবং সেখান থেকেও টেলিভিশনে আসা, ব্লকবাস্টার হওয়া, পরে টেলিভিশনটা করা, সেটাও ব্লকবাস্টার হওয়া। সো কোথাও না কোথাও আমি যদি লোভে পড়েও অ্যাজ অ্যান অ্যাক্টর ওকে ভাবি, সেটা কমপ্লিটলি ওই বেসিসে অ্যাজ অ্যান অ্যাক্টর। এবং ও খুব স্ট্রিক্ট থাকে এইসব বিষয়ে, যে আমিও তোমার হাউসে যে রোলটা করব সেটা কিন্তু প্রপার রোল হতে হবে। আমি ওই বিদেশে নাচ গান, শুধু নাচ গান করার জন্য আমি কিন্তু সিনেমাটা করব না। আমাকে, যেটা আমি তোমায় আগেও বললাম, ওর ওই মানসিকতা যে যদি সিনেমাটা কেউ দেখে বেরোয় তাহলে যেন ওকেও নিয়ে বেরোয়, শুধু হিরোকে নিয়ে বেরোলো, হিরোইনকে মাথাতেই নেই কারুর, ওই ধরনের ছবিও আমার হাউসে হলেও করবে না। But আজকালকার দিনে do you think it's a bit intrusive as a Tollywood couple, because যেখানে তোমরা যাচ্ছ, you know, sometimes actresses are groped. আমি এটা দেখেছি, you know, the way people will take selfies, you know, হঠাৎ করে এসে গেল, তোমাকেও আমি দেখেছি, you know, পাগলার মতন, even though you have bouncers on certain events, they will come, they will take a selfie. Is that an intrusion of your privacy? Do you ever, because তোমরা দেখো অ্যাডও sometimes একসাথে করে কাপলরা, এন্ডোর্সমেন্টও একসাথে করছে, র্যাম্প ওয়াকও একসাথে করছো, সিনেমা একসাথে, doesn't it become like an overkill of each other? না, এটা না একটা প্রোস এন্ড কনস আছে। দেখো এইগুলো যেদিন থাকবে না, আমরা হাউ হাউ করে কেঁদে মরে যাবো, ডিপ্রেশনে মরে যাবো, শেষ হয়ে যাবো যদি এগুলো না থাকে, যেদিন থাকবে না। সো কোথাও না কোথাও আমরা অবশ্যই চাই যে এটা থাকুক, কিন্তু কিছু কিছু জিনিস এটাতে কি প্রবলেম হয়ে যায়, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। যেমন আমি একদিন দেখছিলাম যে আমি খাচ্ছি আর কন্টিনিউয়াসলি কেউ একটা এরকম করে ভিডিও করছে, ঠিক আছে, এবং আমি তাকে যখন বলতে গেছি না, সে রুডলি বলল, আরে আমরাই তো দেখি তোমার ছবি গুরু, আমাদেরকে এরকম করছো। সো এই যে ধারণাটা যে অ্যাক্টর হওয়া মানে আমি যেখান খুশি থেকে তোমার আমি যেখান খুশি থেকে আমি তোমার ছবি নিতে পারবো, ভিডিও নিতে পারবো, আমি তোমার টিকিট কেটে দেখছি মানে আমি কিনে নিয়েছি তোমাকে। তো এই জিনিসটা অনেকের ক্ষেত্রে খুব ডিস্টার্বিং হয়, এবং যখনই আমরা হয়তো অনেক রেগেও গেলাম বা কিছু, যে এটা কিন্তু তুমি করতে পারো না, পারমিশন নিয়ে করবে, আমরা না দেখলে কি চলবে, আমরা দেখি বলি তো চলো, এটা বলে দিয়ে বেরিয়ে চলে গেল। বাহ। সো এই জিনিসগুলো খুব ডিফিকাল্ট টু হ্যান্ডেল আমার মনে হয়। বাট আদারওয়াইজ যদি নর্মাল ভালোবেসে সেটা সেই ধাক্কাধাক্কি করে হোক বা যেটা করেই হোক, ওগুলো ভালো লাগে, ওগুলো অবশ্যই ভালো লাগে। বাট কিছু কিছু জিনিস, হ্যাঁ, যেমন পারমিশন নিয়ে ভিডিও তোলো, হ্যাঁ, আদারওয়াইজ অনেক ক্ষেত্রে হয়েছে, আমরা খুব প্রাইভেট ডিসকাশন করছি কারণ এরকম করে ভিডিও করে যাচ্ছে, অনেক ক্ষেত্রে। আর যখন বলেছো তাদের এই রেসপন্স, এই আমরাই তো তোমার আমরাই তো ছবি দেখি, এটা একটা মানে I have said this on my show many times that let's leave actors or actresses or villains or directors in their space. You know, আমি যেরকম, মানে it's a terrible example, অনেকে খুব ওয়াইল্ড লাইফ গিয়ে, জঙ্গলে গিয়ে অ্যানিমালস ছবি তুলতে ভালোবাসে। I have a big problem with that, because আমার মনে হয় why are we encroaching into their private space? Do we ask for consent? Right, we don't. And of course it's an art, people win photography awards and all that, so আমারও মনে হয় that, you know, every human being has their space. কিন্তু এটারও একটা backflip হলো, অঙ্কুশ, you might be thinking like this, but there are actors and actresses who are a couple, maybe not for so many years, just
তারা তো নিজেরাই রিল বানাচ্ছে, তারা তো মিডিয়াকে ডাকছে এসো এসো এসো, আমরা পুজো করছি কাম, মানে ইউ আন্ডারস্ট্যান্ড। সো ইটস বোথ ওয়েজ, তুমি তোমার দিক থেকে ইউ আর রাইট, বাট অলসো there's so much benefit in showing to the world, দেখো we are a couple, we are in love, আমাদের হয়তো বিয়ে এবার হবে হবে, কিংবা লোকে একটা স্পেকুলেটেড, তাতে আমার এন্ডোর্সমেন্টও চলে আসছে, ফলোয়াররাও আসছে। সো এখন যুগটা তো অবশ্যই পাল্টেছে, এখন তো অবশ্যই পাল্টেছে, কারণ আমাদেরও আমাদের কাছে উদ্ভট অফার্স আসে ফর ইনস্টাগ্রাম এন্ড অল এভরিথিং। এবার আমরা বলি আমরা এগুলোতে ইন্টারেস্টেড নই, এগুলো যদি ইফ ইউ ওয়ান্ট টু মেক আস আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর, মেক আস আ প্রপার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এখন ওই জিনিসটা চলে যাচ্ছে, তুমি আমাকে 2টো রিল পোস্ট করে দাও, তোমাকে এত টাকা দিয়ে দেবো। কি হবে এটা পোস্ট করে দাও, ইউ আর ফ্রি। তোমার যদি আমি 2টো রিল পোস্ট করে দিই, আমার সিমিলার ব্র্যান্ড আসবে না 1-2 বছর, বিকজ ওরা ভাবছে আমি এটার সাথে অ্যাসোসিয়েটেড। সো এখন ওই লং টার্ম ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ব্যাপারটা আস্তে আস্তে চলে যাচ্ছে। এই চুটকো চাটকা, ধরো 50,000 দিয়ে দিল, 1 লাখ দিয়ে দিল, 2 লাখ দিয়ে, ডিপেন্ডিং অন দ্য ব্র্যান্ড ভ্যালুস, যে এটা পোস্ট করে দাও এত লাখ টাকা, এটা পোস্ট করে দাও এত লাখ, কোলাব নিয়ে নাও, এই নিয়ে নাও। এই জিনিসটা এখন প্রচুর এসেছে, তাই জন্যই হয়তো মেবি যেটা তুমি বলছো ওইটার চটটাও এখন ওই যুগটাও এখন খুব এসছে, যে যত বেশি দেখা যাবে সোশ্যাল মিডিয়া, তত বেশি ব্র্যান্ড আসতে শুরু করবে। অ্যাবসলিউটলি। এবার তোমার লাস্ট পলিটিক্যাল স্ট্রোক পার্সোনাল আউটিং ওয়াজ যখন আমাদের কার্নিভাল হলো, অ্যান্ড a lot of people asked যে why do stars participate in something like this when there is এত বড় একটা দুর্যোগ স্টেটে হচ্ছে, because I feel you're a conscious, মানে তোমার একটা কনসিয়াসনেস আছে, we've spoken about such a wide array of topics। আর আমি একটা বেশ মজার ইন্টারভিউ দেখছিলাম যেখানে তোমাকে সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনি কি এই পার্টি জয়েন করছেন, তুমি হ্যাঁ, মানে ওটা আমার এত মজার লেগেছে, your expression was so funny, যে what nonsense, kind of thing. But do you participate, or do actors become a part of these socio-religious occasions because of a call from the CM, or because somewhere you're also thinking আমার সিনেমা বেরোচ্ছে, যদি কোনো গন্ডগোল হয়, মানে সেটাও কি একটা প্রেশার কাজ করে? ইজ ইট জাস্ট গুডউইল দ্যাট আমাকে কেউ নেমন্তন্ন করেছে, I love দুর্গা পুজো, I believe in this state, আমি গিয়ে I'm enjoying myself, is it that? দেখো দুর্গা পুজো কার্নিভালটা তো যদি আমায় বলে, আমি অন্য কাউকে এর মধ্যে একদমই ইনভলভ করছি না, উচিত হবে না অন্য কারুর হয়ে বলাটা, বাট আমি এটাকে একটা দুর্গাপুজো কার্নিভালের মতো দেখেছি, যেখানে অবশ্যই আমাদের সিএম উইথ ডিউ রেসপেক্ট যেখানে ডেকেছেন, আমি গেছি, অ্যাটেন্ড করেছি। পুজো কার্নিভাল যেখানে একটা অন্যরকম মাহল থাকে, দেখতে ভালো লাগে, অ্যাটেন্ড করতে ভালো লাগে, দ্যাটস আ সেপারেট থিং। এই যে উত্তরবঙ্গের এই ঘটনাটা, এই দুর্যোগটা হওয়াতে যে জিনিসটা, প্রথম কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জাজমেন্টকে তো সব থেকে আগে একদম জাস্ট নমস্কার করে সরি বলে বেরিয়ে যাও। যদি তোমার খারাপ লেগে থাকে আই এম সরি, যদি তোমার ভালো লেগে থাকে থ্যাংক ইউ, যে কোনো ইস্যুতে হোক। এই জাজমেন্টটাকে তুমি কোনোদিন জাস্টিফাই করতে পারবে না সোশ্যাল মিডিয়ায়, বিকজ কোটি 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 পপুলেশনের পয়েন্ট অফ ভিউ, কোনোটা এই দিকে কোনোটা ওই দিকে। তুমি যদি পজিটিভ দিকটা দেখো তোমার ভালো লাগবে, আচ্ছা আমার লোকে তোমায় মিসআন্ডারস্ট্যান্ড করলো না, তোমার মনে হবে। আর আরেকটা দিক দেখে মনে হবে খিস্তি খাস্তায় ভরে একদম ট্রোল করে শেষ করে দিল। আমার খালি একটাই, ইন মাই ডিফেন্স, আমি আর কারো ডিফেন্সে বলছি না, ইন মাই ডিফেন্স আমি একটা কথাই বলতে পারি, যে যতটুকু সময় আমাদের ক্যামেরার সামনে দেখা যাচ্ছে সেটা আমাদের জীবন নয়। 24 ঘন্টা আমরা যেটা কাটাই, যেটা আমরা বাড়িতে থাকি, ক্যামেরা থাকে না, বন্ধু বান্ধবের সাথে, সেটা আমাদের, সেটাই আমরা। সো ঠিক ওই ঘটনাটার আগে আমরা ওই উত্তরবঙ্গের দুর্যোগ নিয়ে আমরা কি স্টেপ নিয়েছি সেটা কেউ জানে না। ওই অনুষ্ঠানটুকু থাকার পরে আমাদের, আমি অ্যাক্টার্সদের কথা বলছি, আমি পলিটিক্যাল কারুর কথা বলছি, কারণ আমি জানি বলে বলছি। প্রসেনজিৎ চ্যাটার্জি কি স্টেপ নিয়েছে আমি জানি বলে বলছি উত্তরবঙ্গের দুর্যোগ নিয়ে, তার সাথে আমরা যুক্ত হয়ে কি স্টেপ নিচ্ছি বা নিয়েছি আমরা জানি সেটা। এখন আমি যখন জিপে করছি কোনো অ্যামাউন্ট ফর হেল্পিং আদার্স, তার পেছনে তো আমি ক্যামেরা রেখে জিপে করবো না, সেটাও তো তোমরা লোক দেখা নিয়ে বলবে, তখন দেখাচ্ছে, তখন সোশ্যাল ওয়ার্ক করছে, দেখাচ্ছে তখন, ঠিক আছে। আজকে ওইটুকু সময় স্টেজে দাঁড়িয়ে আমরা অ্যাক্টার্সদের মধ্যে, ইভেন ইন ফ্রন্ট অফ সিএম, আমরা কি আলোচনা করেছি আবার উত্তরবঙ্গ দুর্যোগ আমরা কি করতে পারি, সেটা সবসময় আমাদের এখানে লেপেল লাগানো নেই যে আমরা অডিও শুনতে পাবে। আমি বলছি আমার এই উত্তরটাতেও 4টে লোক বলবে ঢপ মারছি, দেখাচ্ছে, মিথ্যা কথা, এই অনেক কিছু বলবে, আই ডোন্ট কেয়ার। বাট আমাদের যতটুকু সময় আমরা ক্যামেরার সামনে দেখা দিচ্ছি, সেইটা যতটা না আমরা রিয়েল, আমরা তার থেকে অনেক বেশি আমরা হচ্ছে আমরা যেটা ক্যামেরার সামনে নই। that is the person, that the person we are, right? এবং সেই সময়, আচ্ছা যারা লিখছে আমার একটাই বক্তব্য,
তারা হয়তো পাশে দাঁড়াচ্ছে, আমি বলছি না তারা দাঁড়াচ্ছে না, কিন্তু তারা তাদের ডেইলি লাইফ লিড করছে না, পরের দিন অফিস যাচ্ছে না, সেদিন একটা বন্ধু বান্ধব ফোন করে ভাই মদ খাবি আজকে, চলে আয়, এরা মদে পাড়ি রেখে, তারা যাচ্ছে না, নাকি সারাক্ষণ বালিশের তলায় হাউ হাউ করে কাঁদছে দুঃখে। আমার একটাই বক্তব্য, যারা লিখছে এই জিনিসগুলো, যারা এত জাজমেন্ট, এত বিচার করছে, যারা, আমি নিউজ চ্যানেলে যাচ্ছি না, দেয়ার লট অফ এজেন্ডাস, তারা যে কি এজেন্ডাতে বলে আর লেখে আমি জানা আছে বলে ওটার মধ্যে ঢুকছি না। আমি সাধারণ নর্মাল দর্শক যারা ফেসবুকে ইনস্টাগ্রামে ওইগুলো দেখে ক্যারিড অ্যাওয়ে হয়ে গিয়ে আমাদের ব্যাপারে লিখতে শুরু করে, আমি তাদেরকে বলছি তোমরা লেখার পর, টাইপ করে কমেন্টস করার পর, তারপর কি করছো? সত্যি কি কিছু ফান্ড, কিছু তোমরা হেল্প করছো, রিলিফ ফান্ডে কোনো ডোনেশন দিচ্ছ উত্তরবঙ্গে? যদি দিয়ে থাকো খুব ভালো, দেওয়ার পর কি করছো? 10 ঘন্টা হাও হাও করে কাঁদছো, দুঃখ হচ্ছে খুব, যদি তোমার ওখানে কোনো আপনজন না থেকে কাঁদছো না, তোমার ইউ আর কামিং ব্যাক টু ইউর ওন লাইফ, দিস ইজ ওয়ার্ক, তুমি পরের দিন অফিসে যাচ্ছ, 4টে লোক জোকস মারলে হাসছো, সবই তো করছো। বন্ধু বান্ধব যদি বলে কি ফিল্ম দেখতে যাবি, যাচ্ছ। সো আমার কাছে সবসময় আমরা কেন ইজি টার্গেট, সফট টার্গেট হব? কেন হব? তাহলে সবসময় কোথায় কি করছি ঢোল পেটাই? আমি আমফানে কি করেছি আমি জানি, আমি আয়লার সময় আমি কি করেছি আমি জানি, সবই ঢোল পেটাই। তাহলে সেটাও যদি পেটাতে যাও, সেটাও তোমাকে জাজমেন্ট করা হবে, সোশ্যাল ওয়ার্ক করে শো অফ করছো। ওই জন্যই আমি তোমায় প্রথমেই বললাম, এই কথাগুলো বললাম, বলতে হয় বলে, ওই জন্যই আমি বললাম, তাতেও যদি আমাকে জাজ করতে যাও, যদি তোমার খারাপ লেগে থাকে, আই এম সরি। আর যদি তোমার আমার কোনো কর্মে বা আমার কোনো কাজ তোমার ভালো লেগে থাকে, থ্যাংক ইউ। এর বাইরে সোশ্যাল মিডিয়া জাজমেন্ট নিয়ে কোনো বক্তব্য করাই উচিত না। ওখানে প্রচুর বোদ্ধারা বসে আছে, যারা চিরকাল বলে যাবে সব রকম কথা। Ankush, we started with the industry and my last question to you is also on the industry. Tumi to, you also hold a position in the artist forum. And recently আমরা দেখলাম বা দেখেছি লাস্ট ইয়ার থেকে যে একটা ঝড় বয়ে গেছে, ফেডারেশন আর আর্টিস্টদের, and there are many actors who took a legal stand. অনির্বাণ ভট্টাচার্য বলছেন যে রঘু ডাকাতের পর ওনার আর কোনো সিনেম্যাটিক রোল নেই, বা ওটিটি থেকে উনি কোনো আর অফার পাচ্ছে না, হি ইজ গোয়িং থ্রু a lull in his career. Porombrot on my show also came and spoke about his legal battle, but all seems to be forgotten now. But the point is that what do you feel about this? Because you're also a producer. Tomake, you also are putting movies to the floor. So what do you feel about this? Is it just politically motivated? Do you think eta boshe people should actually have a proper discussion, thrash it out? What is it? Why is it that komte ekhon probably it's only Anirban who's fighting the battle, and maybe 3-4 other people. Everybody else has switched sides. দেখো, আমি এটা কারোর পক্ষে বিপক্ষে বলছি না, আমি যদি একটা কথা বলছি, আমার যেটা ভাইব পাচ্ছি বাইরে থেকে, দূর থেকে, আমার মনে হচ্ছে আমি যদি খুব ভুল না হই এবং সবাই যেটা বলছে সেটা যদি সত্যি মিন করে থাকে, অল পার্টিজ আমি বলছি, যতজন ইনভলভ আছে, দিস পার্টি বাই দ্যাট পার্টি, বোথ দ্য পার্টিজ, আমার খালি মনে হচ্ছে ওদের ইন্টেনশনটা ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি, যদি সেটাই হয়ে থাকে, তাহলে কোথাও একটা লেটস কাম টুগেদার, সলভ ইট আউট for the betterment of the industry. At a middle path. It's not about my ego, it's not about my ego, their ego. It's not about ego. It's about for the betterment of the industry. আমার শুধু এইটুকুই বলার, আর কিচ্ছু নয়। কে ঠিক, কে ভুল, কে সঠিক কথা বলছে, কে ভুল কথা বলছে, আমি ওইদিকে যাচ্ছি না। আমি নিজে অ্যাজ আ প্রডিউসার, আমি টেকনিশিয়ানদের থেকে ইমেন্স হেল্প পেয়েছি। আমার কিছু টাকা আমি সেই সময় অ্যাফোর্ড করতে পারিনি বলে আমার ডিউ ছিল, ঠিক আছে? তুমি বিশ্বাস করবে না, কত টেকনিশিয়ানস যাদের কাছে টাকাটা অনেক ম্যাটার করে, তারা বলে অঙ্কুশ তোমার যদি দিতে অসুবিধা হয় পরে দিও, তুমি ছবিটা ভালো করে করো, আমি তোমার পাশে আছি। দোজ আর দ্য টেকনিশিয়ানস যারা আমার পাশে দাঁড়িয়েছিল, সাপোর্ট সিস্টেম যেটা আপনার করেছিল, ঠিক আছে? তো সবেরই একটা দুদিকে আছে, কয়েনের এদিকেও আছে ওইদিকেও আছে, কিন্তু আমার শুধু একটাই বলা, ঝগড়াঝাটি হবেই একটা জায়গায় থাকলে, একটা পরিবারের মধ্যে বা যে কোনো জিনিসের মধ্যে ঝগড়াঝাটি হবেই। আমার সবাইকার কাছে একটাই অনুরোধ যে the end result should be for the betterment of the industry, not to satisfy somebody's ego. এইটা নয়, তার ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি, সেটা যেদিকেই ডিসিশনটা হোক বা যেই ঠিক হোক, যেই ভুল বেরোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেন ইন্ডাস্ট্রির বেটারমেন্টের জন্য হয়, আর কিচ্ছু না। বিকজ বাংলা ইন্ডাস্ট্রিকে এখন মানুষ ঢুকছে হলে, আমরা সেই গুটি সংখ্যক রিজনাল ইন্ডাস্ট্রির মধ্যে একটা, যাদের পয়সা না থাকা সত্ত্বেও কিন্তু আমরা খুব সেন্সিবল কন্টেন্ট নিয়ে ছবি বানাই, খুব সেন্সিবল কন্টেন্ট, কিছু চললো না চললো পরের কথা, কিন্তু কিছু সেন্সিবল কন্টেন্ট নিয়ে ছবি, এরকম অনেক উদাহরণ আছে, আমরা কিছু সেন্সিবল কন্টেন্ট নিয়ে ছবি বানাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে না, আমাদের টেকনিশিয়ানদের অসম্ভব ক্যাপাবিলিটি আছে, অসম্ভব পোটেনশিয়াল আছে, অসম্ভব বুদ্ধি আছে। উই নো
একটা ছবি কি করে মিনিমাম রিসোর্সে ম্যাক্সিমাম আউটপুট দেওয়া এটা যায়, তাই অনেকেই জন্যই বলেছেন। যে কোনো টেকনিশিয়ান আমাদের এখান থেকে বোম্বেতে কাজ করলে না ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছে। তখন সেখানে তারা একটু বেশি সময় আর পয়সাটা যখন পাচ্ছে তারা ফাটিয়ে দিচ্ছে ফাটাচ্ছে। এবং প্রচন্ড প্রশংসা হচ্ছে অল ওভার ইন্ডিয়া জুড়ে আমাদের সেই টেকনিশিয়ানদের। আই এম সো হ্যাপি ফর দ্যাট, ফিল সো প্রাউড। তো সেই কারণে আমার মনে হয় যে অবশ্যই ইটস ভেরি হাই টাইম আমরা বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাই, এবং যে ডিসিশনটাই আসুক না কেন, যাদের ফরেই আসুক না কেন, মানে সেটা যেন ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। তুমি 2026 এ আমরা তোমাকে দেখবো অ্যাজ দ্য প্রডিউসার অঙ্কুশ, ওয়ারিং দ্যাট হ্যাট। হোয়াট আর ইউ লুকিং ফরওয়ার্ড টু? আমার কিছু ইন্টারেস্টিং গল্প বলতে চাই, সব থেকে বড় কথা। আবার বলবো, আমার কাছে হয়তো জানি না কিভাবে আই উইল সার্ভাইভ ফিনান্সিয়ালি, বাট আমার কাছে প্রফিটটা স্টিল এখন আমি বলবো সেকেন্ডারি থিং। আমার কাছে ভালো গল্প বলাটা, আমার যদি মনে হয় এই বাজেটে আমার এই গল্প দাঁড়াচ্ছে না কিন্তু আমি এটা বানাতে চাই, আমি বানাবো। আমি পরে দেখবো আমার এন্ড রেজাল্ট। তুমি বিশ্বাস করবে না, আমি এখন মির্জা বানাচ্ছি না, আমি যদি আমি সিচুয়েশনটা রিয়েলাইজ করতাম যে কি করতে যাচ্ছি বা কি করছি, ফিনান্সিয়ালি আমি বলছি, কি ঢেলে দিয়েছি, কখন আসবে না আসবে, ট্রাস্ট মি ইটস লাইক যদি আমি ওই জোনে চলে যেতাম না, আমি মরে যেতাম। আমি হার্টফেল করে মরে যেতাম অ্যাংজাইটিতে। বাট আমি এভরি ডে আমি এনজয় করেছি, হেসেছি। যখন আমি মনিটরে দেখতাম ওই শটটা, আমি এরকমই অ্যাচিভ করতে চেয়েছিলাম, আমি এরকমই বানাতে চেয়েছিলাম। যখন শুটে যাচ্ছি ওই অ্যাটায়ারটা পরে, শুটিং ফ্লোরে যাচ্ছি, টেকনিশিয়ানদের, আমাদের ডিরেক্টর, বাকি যারা আছে টিমের সাথে যখন একসাথে বসছি, সিনেমাটার শুটিং অ্যাম্বিয়েন্সে আসছি, আমি সব ভুলে যাচ্ছি। আমার মাথাতে কোনোদিন আসেনি ওই জিনিসটা, কিন্তু একবার ঠান্ডা মাথায় যখন আমি ভাবতে শুরু করছিলাম যে আমি হাত পা ঠান্ডা, মানে কি হচ্ছে এটা, শিট, মানে যদি কিছু না হয় না, ছবিটা যদি কিছু টাকা না ঘরে ঢোকাতে পারে, আমি পথে বসে যাবো, কিভাবে সার্ভাইভ করবো আমি এটা। কিন্তু ইমিডিয়েটলি সেই চিন্তা ভাবনাটা চলে যাচ্ছে যখন ফ্লোরে যাচ্ছি, বিকজ আই এম এনজয়িং দ্যাট অ্যাম্বিয়েন্স, আই এম এনজয়িং দ্যাট এনভায়রনমেন্ট, দ্যাট চাইল্ড লাইক ব্যাপারটা বেরিয়ে আসছে। এবং পরবর্তীকালেও তাই হবে, আমি তোমায় বলছি, শোনো, নারী চরিত্র করার সময় তাই হবে, পরের ছবিগুলোতেও তাই হবে। সো আমি জাস্ট আই হোপ কি আমি সেন্সিবল কিছু গল্প, যেগুলো কিছু ইন্টারেস্টিং গল্প আমি মানুষকে বলতে পারি। কারণ কি হয় না, অ্যাজ আ প্রডিউসার পিপল উইল জাজ ইউ। অ্যাজ আ হিরো হয়ে তুমি বলতে পারো, ভাই ইএমআই এর জন্য ছবিটা করে নিয়েছি, গল্প ভালো লাগেনি, প্রডিউসার হয়ে তো মানুষ তোমাকে জাজ করবেই, যে মানে 0 থেকে 100 কেন গেছো তুমি, তোমার ডিসিশন ছাড়া তো এটা হতো না, না হলে বিকজ তুমি টাকা ঢালছো, ইউ আর দ্য প্রডিউসার অফ, ইউ আর দ্য অ্যাক্টর অফ দ্য ফিল্ম। সো ওইখানে অনেক বেশি রেসপন্সিবল হতে হয়, অনেক রেসপন্সিবল হতে হয়। রাইট। আই থিঙ্ক অঙ্কুশের সাথে আড্ডা খুব ভাল লাগছে, আমার মনে হচ্ছে লাইক চ্যাটিং উইথ অ্যান ওল্ড ফ্রেন্ড। বাট অলসো যেটা আই উইল স্টিক টু দ্য ব্রিফ অঙ্কুশ, দ্যাট বিহাইন্ড দ্য ইমোশন, দ্য চাইল্ড লাইক একটা ইনফেকশাস, ওই একটা এন্থু কাটলেট, আমরা স্কুলে শুনতাম এই ওয়ার্ডটা না, হিজ এ এন্থু কাটলেট, মানে সবসময় একটা এক্সাইটমেন্ট। বিয়ন্ড দ্যাট আই থিঙ্ক ইজ অলসো আ ভেরি র্যাশনাল, ব্যালেন্সড, and I use the word again, a sharp business brain, not only in terms of cash, but a business brain to think that I will support and stand by the things and the causes and the films and the content that I believe in. Okay, I think that is the mark of an entrepreneur. You know, মানে তোমার ওই প্যাশনটা অলওয়েজ আছে, যে আমি বিশ্বাস করি যে it's going to go somewhere. তো আমরা আশা করব as your audience, as your well-wisher, that all those ambitions of yours get realized. আমি এখনো বলবো যে I think অঙ্কুশ, you know, since I've seen a lot of world cinema, আমি একসময় মুভি রিভিউ করতাম, I think তোমার acting এর potential just tip of the iceberg has been explored. I hope Ankush is seen in more layered roles, where you're not just like, I've felt this so much about Hrithik Roshan, you know, that people cast him because he can dance well, he's a good looking guy, you know, he's popular with the girls, but Hrithik is such a fine emotional actor, Super 30 te proman korbe, right? Absolutely. So you know, মানে এইগুলোই আমি বলবো যে I hope you get that range, যেখানে you know, you can dance, you can woo the leading lady, you can you know, put a peck on her cheek if she's a friend with her consent, but also where you get to show that at the end of the day you're an actor, রাইট? তুমি ডাক্তার না হয়ে আর মাকে অনেক অ্যাংজাইটি আর স্ট্রেস দিয়ে এই জন্যে, এই দিনটার জন্য তুমি আছো এখানে। আই উইল হোপ ফর দ্যাট।
Ankush, if you can give a shout out for subscriptions to your millions and zillions of fans to subscribe to Straight Up with Shree, we'd be very grateful. আর তোমার কেমন লাগলো বলো শোতে? আমার খুব ভালো লাগলো এবং ইনফ্যাক্ট দেখো আমি অনেক ইন্টারভিউজ দিয়েছি অবশ্যই, এবং সেই ইন্টারভিউজগুলোর আমার যেটা মনে হয় যে কোথাও না কোথাও তার এজেন্ডা অন্যরকম থাকে, এই থাকে। এবং তোমার ক্ষেত্রে আমার সবসময় মনে হয়েছে যে আমি তোমার কিছু আমি অনেক আমার ফেভারিট অ্যাক্টরসদের আমি দেখেছি, আবিদাটাও দেখেছি, অনেকের দেখেছি। সো আই ফেল্ট কি তোমার এজেন্ডাটা ইজ ডিফারেন্ট, মানে ইটস নট লাইক টু গেট ভিউজ অর সামথিং লাইক দ্যাট, কিছু একটা মশালা কিছু করে দিলাম সেখান থেকে, ইটস নট লাইক দিস, ভেরি অনেস্ট একটা অ্যাপ্রোচ, যেখানে অবভিয়াসলি মানুষের, বিকজ পডকাস্ট আমি দেখেছি অনেকক্ষণের হয়, কেউ 1.5 ঘন্টা 2 ঘন্টা, এন্ড ট্রাস্ট মি, মানে কিছু কিছু পডকাস্ট হয় যেগুলো সত্যি কখন 1.5-2 ঘন্টা পেরিয়ে যায়, আমি আর বিনা ফরওয়ার্ড করে 1 মিনিট 1 সেকেন্ডও ফরওয়ার্ড না করে, আমার মনে হয় তুমি তাদের মধ্যে পড়ো যে যার সত্যি পডকাস্ট গুলো দেখলে সে 2 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 1 ঘন্টার উপরে যদি হয়, আমি বিনা ফরওয়ার্ড করে আমি দেখতে পারবো, এবং সেটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তুমি প্লিজ বলো লোকে সাবস্ক্রাইব। না অফকোর্স অবশ্যই সবাই স্ট্রেট আপ উইথ শ্রী, এবং সেটা তোমরা সকলেই সাবস্ক্রাইব করো, বিকজ আই থিঙ্ক যে দিকটা একজন অভিনেতা অভিনেত্রীর শ্রী বের করে আনে এই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে, আই থিঙ্ক এটা তোমাদের জানা খুব দরকার। আমাদের সবার মধ্যে একটা, সবাই ভাবে গ্ল্যামার ওয়ার্ল্ড অ্যান্ড অল এভরিথিং, কিন্তু আমাদের একটা আদার সাইডও থাকে যেটা সব সময় বেরিয়ে আসে না, সবার সামনে বেরিয়ে আসে না। সো আই থিঙ্ক শ্রী ইজ এ কাইন্ড অফ পার্সন যার সামনে এটা মন খুলে বেরিয়ে আসে, মন খুলে বলা যায়, সেই ভাইবটা আমি পেয়েছি অবশ্যই। সো প্লিজ তোমরা সকলেই সাবস্ক্রাইব করো শ্রী এর চ্যানেল। থ্যাংক ইউ অঙ্কুশ। আমাকে অনেকে জিজ্ঞেস করেন ইভেন্টসে বা when I won the most influential international whatever influencer, though I hate that word, award, যে তুমি কি একটু টলিউডকে বেশি ভালোবাসো, মানে do you have an affinity for actors? And I always say যে what I learn from actors is exactly the same that I learned from entrepreneurs. I love interviewing actors and entrepreneurs because তারা আমাদের শেখায় the struggle of life just to make a dream come true. Be it a director, be it an actor, be it a creative person. An entrepreneur, একটা business person ও কিন্তু একটা creative person. সে একটা product বানানোর স্বপ্নে তার সব কিছু জান লড়িয়ে দেয়, লড়কে লেঙ্গে যেটা বলে, এই জিলটা আই সি ইন অ্যাক্টার্স, দ্যাট হাঙ্গার। আই হ্যাভ স্পোকেন টু অ্যাক্টার্স যারা এত স্ট্রাগল করেছে, দেভ বিন বডি শেম, মেন হুভ বিন বডি শেম ফর দেয়ার ডার্ক কমপ্লেকশন, কেউ ছোট টাউন থেকে এসছে, বাট ওই জেদ যেটা তুমি বললে যে সামহাউ এটাই তো আমি পারি। অ্যান্ড মোস্ট পিপল হু আর ক্রিয়েটিভ লাইক মাই সেলফ, we don't have a plan B. Life is the plan B. Exactly. So on that note, খুব ভালো লাগলো, অনেকগুলো বিষয়ে কথা হলো, but like I said, রক্তবীজ 2 যারা দেখবেন, I'm sure you will feel the same about Ankush's performance, that he has truly stolen the thunder. As I said, লোকে তুমি যখন মারছো সিটি মারছে, so মানে ভিলেনের জন্য সিটি মারছে, এই ফার্স্ট টাইম আমি দেখলাম, and a hot villain to go with that. So more power to layered complex characters, right? We are relating to you as a character, and give actors and public jara space thake, give them some space. They also want to have a dinner date with their girlfriend, they also want to take their mother out to buy a pujor shari, সব সময় ক্যামেরাটার দরকার নেই, স্ট্রেট আপ উইথ শ্রী দেখে নিন, অনেক জেনে যাবেন। অন দ্যাট নোট, খুব ভালো লাগলো, ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, বেল আইকনটা টিপতে ভুলবেন না। ইটস অঙ্কুশেস উইশ অলসো, অ্যান্ড আশা করি নেক্সট উইকে আবার এরকম একজন ইন্টারেস্টিং পার্সোনালিটির সাথে এরকম নির্ভেজাল, ইমোশনাল but at the same time intelligent আড্ডা হবে। Let's not lose focus on content which is cerebral and respectful to the guest. Thank you so much.